ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীকে আমার নিজেরই পছন্দ হয়ে গেল। লজ্জা শরমের মাথা খেয়ে সবার সামনে নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে ফেলাম। পাত্রীপক্ষ মহা খুশি। তারা বিয়েতে রাজি হবেই বা না কেন, ছেলে আমেরিকায় থাকে, তাও আবার সিটিজেন পাওয়া। আর আমার ছোট ভাই মাস্টার্স পাস করে এখনো বেকার। তাই দেরি না করে আজকের বিয়ের কাজটা সেরে ফেলতে বললাম। ছোট ভাই শামীম বারবার আমার হাত ধরে অনুরোধ করতেছে বিয়েটা না করার জন্য। আমি বুঝতে পারছি ভাইটার খুব কষ্ট হচ্ছে। তার ভালোবাসার মানুষের সাথে বড় ভাইয়ের বিয়ে, এটা মেনে নেওয়া অসম্ভব। কি করব? সিনথিয়াকে দেখে মাথা খারাপ হয়ে গেছে। শামীমের সাথে সিনথিয়ার 4 বছরের রিলেশন ছিল। ওরা একই সাথে ভার্সিটিতে পড়তো। সিনথিকে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। এদিকে সিনথিয়াও শামীমকে পেশা দিচ্ছিল ওদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে। আমি 6 বছর পরে দেশে এসেছি। 1 মাস হলো। বড় আপা শামীমের বিয়ের বিষয়ে আমাকে সবকিছু খুলে বলল। শামীম আমার থেকে 3 বছর 2 মাস 11 দিনে ছোট হলেও আমাকে খুব ভয় পায়। আমি বাবাকে বললাম সিনথিয়াদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাতে। প্রথমে সিনথিয়ার ফ্যামিলি বিয়েতে রাজি ছিল না। বেকার ছেলের কাছে সহজে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। তাদেরকে এই শর্তে রাজি করালাম 1 বছর পরে শামীমকে আমেরিকায় নিয়ে যাওয়া হবে। যাই হোক, কাজী সাহেব চলে এসেছে। এখনই বিয়ের কাজ শুরু হবে। শামীম খুব কান্নাকাটি করছে। 3 কবুল বলে পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আপা, বাবা, শামীম ওরা সবাই চলে গেছে। শুধু বড় দুলাভাই আমার সাথে থেকে গেছে। সালাসারিরা আমাদের বাসর রাতের জন্য রুম সাজাচ্ছে। মনে মনে খুব আনন্দ লাগছে। জিতে যাবার আনন্দ। আল্লাহ কার কপালে কি লিখে রাখে কেউ জানে না। আজ আমার বিয়ে হবে তা কি আমি জানতাম? তাও আবার সিনথিয়ার সাথে কল্পনাও করতে পারিনি। এই সেই সুমাইয়া কবির যে 7 বছর আগে কলেজের সবার সামনে আমাকে জুতা দিয়ে মেরেছিল ভালোবাসার অপরাধে। আমি খুব সাধারণ একটা ছেলে ছিলাম। আমি তখন বিয়েতে পড়তাম। আর সুমাইয়া কবির সিনথিয়া ইন্টারে। আমরা দুজন একই কলেজে পড়তাম। আমি নাকি সিনথিয়ার পায়ের জুতার যোগ্যও না, তাই আমাকে ওর জুতার বাড়ি খেতে হয়েছিল। সিনথিয়া ছিল কলেজের সেরা ছাত্রীদের মধ্যে একজন, এসএসসিতে গোল্ডেন পাওয়া। আর আমি কিনা সামান্য ডিগ্রিতে পড়ি। ওই দিন সিনথিয়া সবার সামনে বলেছিল ভার্সিটিতে পড়া শেষ করে যেখানে চাকরি পায় না সেখানে আমি তো ডিগ্রি পড়ি, বালছেরার যোগ্যতা আমার নাই। সেলুন খুলে বসতে বলেছিল। ওই দিন সারা রাস্তায় অনেক কেঁদেছিলাম। বাসায় এসে অজু করে নামাজ পড়ে দুহাত পেতে আল্লাহর কাছে একটাই কথা বলেছিলাম, হে আল্লাহ, উত্তম আমাকে কিছু দান করেন, না হলে এই পৃথিবী থেকে নিয়ে যান। আমার ফরিয়াদ আল্লাহ শুনেছিল। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। তার কিছুদিন পর আমি আমেরিকার ডিবি লটারি পেয়ে গেলাম। এর আগেও আমি 2বার লটারির জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। ডিগ্রি পরীক্ষা না দিয়ে আমি আমেরিকায় চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে 1 সপ্তাহ পর কাজ পাই। রাস্তায় ঝাড়ু দেওয়া, ড্রেন পরিষ্কার করা ছিল আমার কাজ। প্রথম 2 বছর এই কাজ করতে হয়েছিল। এরপর একটা হোটেলে পরিচ্ছন্ন কর্মী হিসেবে ঢুকি। এখন অবশ্য প্রমোশন পেয়ে বয়ের কাজ করি। আমি ঝাড়ুদার বা মেথরের কাজ করি, ওইটা কোনো বিষয় না। আমি আমেরিকাতে থাকি, এটা হলো বড় কথা। সারা জীবন শুনেই এসেছি শ্বশুরবাড়ি মধুহারি। রাতে ডিনারের আয়োজন করা হয়েছে, খেতে বসেছি। আমার চারিপাশে শালিকারা ঘিরে ধরে আছে। কেউ বাতাস করতেছে, কেউ পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কারো হাতে মিষ্টির প্লেট। খাবারের মেনু দেখে পরাণ ভরে গেছে। বিরিয়ানি, মুরগির রোস্ট, খাসির রেজালা, বড় ডিমালা, ইলিশ ফ্রাই, রুই মাছ ভোনা। প্লেট ভরা খাবার। বিসমিল্লা বলে শুরু করলাম। আমার আর দুলাভাইয়ের খাওয়া দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে। ইলিশ, রুই পুরোটাই খেয়ে ফেলেছি, সাথে 5 পিস রোস্ট। শালা দুলাভাই মিলে পুরো টেবিল ফাঁকা করে ফেললাম। শালিকারা সবাই মিলে বাসর ঘরে নিয়ে গেল। গিয়ে দেখি বউ লাল কাতার পরে খাটের মাঝখানে বসে আছে। ভেবেছিলাম অনেক কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে, হয়তো আমার সাথে কথাই বলবে না। আমিও প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম 2-4টা কথা হজম করার, কিন্তু এখন দেখি উল্টো সিনথিয়া স্বাভাবিক কাদা তো দূরে থাক, সে সবার সাথে হাসাহাসি করছে। সিনথিয়া এখন আমার সাথে ছবি তোলায় ব্যস্ত। ওর বড়ভাবে এসে আমাদের বেশ কিছু কাপল পিক তুলে দিয়ে গেল। ওরা সবাই চলে গেছে রুমে। আমি আর সিনথিয়া আছি। কি কথা দিয়ে শুরু করা যায় তাই ভাবছি। কাঠ থেকে নেমে সিনথিয়া এসে আমার পা ধরে সালাম করলো। সুমাইয়া, আমি সরি। সরি কেন? না মানে আজকে তো এখানে শামীমের থাকার কথা ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল? শামীম এখানে থাকবে কি করে? ওর সাথে তো বিধাতা আমার বিয়ে লিখেনি। জন্ম, মৃত্যু, বিয়ে আল্লাহর ইচ্ছেতেই হয়। এখানে আমাদের কোনো হাত নেই। আপনার সাথে আমার জোড়া লেখা ছিল। শামীমের জন্য তোমার কষ্ট হচ্ছে? কষ্ট পেয়ে কি হবে? আমি বাস্তববাদী মেয়ে, বাস্তবতাকে মেনে নিয়েছি। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। আমার ভাইটার জন্য বিন্দুমাত্র ভালোবাসা
ওর চোখে দেখলাম না। আচ্ছা সুমাইয়া, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আমি রিয়েলি সরি ওই ঘটনাটার জন্য। আসলে ওভাবে তোমাকে অপমান করা উচিত হয়নি। তাছাড়া তখন আমার বয়স কম ছিল, তাই অত মাথায় বুদ্ধি ছিল না। পাস্ট ইজ পাস্ট। পুরনো কথা ঘেটে কোনো লাভ আছে বলো? এখন তো আমরা স্বামী স্ত্রী। কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও নিজেকে সামনে রাখতে পারলাম না, শাড়ি খোলায় ব্যস্ত হয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সুমাইয়া আমার বুকের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে, চুলগুলো সারা মুখের ওপর। আমি হাত দিয়ে মুখের ওপর থেকে চুল সরিয়ে দিলাম, চুলের ভিতরে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ওয়াশরুমে যাওয়াটা খুব জরুরি, প্রকৃতির ডাকে সাড়া পেয়েছে। যখনই উঠে যাব দেখি আমার গায়ে কিছুই নেই, উলঙ্গ। আমার সারা গায়ে মুখে লিপস্টিক লেগে আছে, হাতের কাছে কিছুই পেলাম না। সুমাইয়া শাড়িটা কোনো রকম পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি বউ আমার ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে, হাতে লুঙ্গি আর তোয়ালে। আমি ওর থেকে চোখ সরাতেই পারছি না, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। বেবি, তুমি মেয়ে হলে অনেক ভালো হতো। তোমাকে শাড়িতে দারুণ মানিয়েছে। আমি যদি মেয়ে হতাম তাহলে তোমাকে বিয়ে করতো কে? তাই তো। আচ্ছা, তোমাকে আমি কি নামে ডাকবো বলো তো? সিনথিয়া নাকি সুমাইয়া? অবশ্য আমি তো তোমাকে সুমাইয়া নামেই জানি। তোমার ইচ্ছে, যে নামে তোমার ডাকতে ইচ্ছে করবে সেই নামেই ডেকো। তবে আমি কিন্তু তোমাকে জান বলেই ডাকবো। শামীমকে তুমি কি বলে ডাকতে? ওই, সেই রাত থেকে কি শুধু শামিম শামিম করছো? না, এমনি জানতে ইচ্ছে করলো তাই। শামিমকে আমি বলদা বলে ডাকতাম। আসলেই আমার ভাইটা একটা বলদা। আচ্ছা, আমি তোমাকে সুমাইয়া বলেই ডাকবো। সুমাইয়া নিজেই তোয়ালে দিয়ে আমার চুল মুছে দিচ্ছে। আহারে, এত ভালোবাসা আমার কপালে লেখা ছিল বলেই সুমাইয়া দুহাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। বেবি, তুমি তো 3 মাস পরে আমেরিকা চলে যাবা। আমি তোমাকে ছাড়া একা কিভাবে থাকবো বলো? তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে চলো না। সোনা, আমি তো তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না। আমেরিকা গিয়ে তোমাকে নিয়ে যাবার জন্য আবেদন করতে হবে, ভিসা করা লাগবে। তারপরে সব কাগজপত্র ঠিক হলে তোমাকে 6 মাস পরে নিয়ে যাব। 1-2 দিন? আমার খুব কষ্ট হবে। পাগলি, আমার বুঝি কষ্ট হবে না তোমাকে ছাড়া থাকতে? যে সুখ তুমি আমাকে দিয়েছো, এত সুখ কেউ আমাকে দিতে পারেনি। সুমাইয়ের শরীর আমার শরীরের সাথে লেপ্টে আছে। ও আমার সমস্ত গালে কিস করতে লাগলো। আমি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটজোড়া মিশিয়ে ফেললাম। আবারও শুরু হলো কাপড় খোলাখুলি। নাস্তার টেবিলে বসে আছে, মাথার মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক আছে। সুমাইয়া ভার্জিন ছিল না, কিন্তু শামীম তো বলেছিল সুমাইয়ের সাথে ওর কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। তাহলে কি আমাকে মিথ্যে বলছে? শামীম তো কখনো মিথ্যা কথা বলে না। আমার ভাইকে তো আমি চিনি। তার মানে সুমাইয়া অন্য কারোর সাথে? বিয়ের পরে মেয়েরা লজ্জায় স্বামীর মুখের দিকে 10 দিন তাকাতেই পারে না। সুমাইয়ের মধ্যে আমি কোনো লজ্জা শরমও দেখিনি। যেটুকু বুঝলাম, ও বিয়ের আগে অনেকবার পুরুষের সংস্পর্শে গিয়েছে। জেদের বসে পচা শামুকে পা কাটালাম। পুরো 1 সপ্তাহ শ্বশুরবাড়ি মোজমাস্তিতেই রইলাম। শ্বশুরমশাই তো কিছুতেই ছাড়বে না, আরও কিছুদিন থেকে যেতে বলছে। যখনই বললাম অনেক কাজ আছে, আমেরিকা যাবার আগে সুমাইয়ার নামে একটা বিজনেস করব। সুমাইয়া যতদিন দেশে থাকবে ওই বিজনেসটা দেখাশোনা করবে। তারপরে তো আপনারা আছেন, শ্বশুরবাড়ির সবাই তো মহা খুশি। এত খুশি হয়েছে যে শাশুড়ি আম্মা একটা বড় আকারে লিস্ট ধরিয়ে দিল। বড় জামাই, ওনার ছেলে মানে আমার শালা, ওনার বোনের ছেলে, ভাই ছেলে, সবাইকে আমার আমেরিকায় নিয়ে যেতে হবে। বারাক ওবামা মনে হয় আমার শ্বশুর লাগে। আমি চাইলে 14 গোষ্ঠীর সবাইকে নিয়ে যেতে পারবো। আরে, নিজের একমাত্র ছোট ভাইয়ের এত বছরে নিয়ে যেতে পারলাম না, আর তোরা তো বালের হাবতুল। বুঝলাম, গাছটা যেমন তার ফলও তেমন হবে। সবাইকে বিদায় দিয়ে সোমায়াকে সাথে নিয়ে বাসা চলে আসলাম। বাসার পরিস্থিতি খুব খারাপ অবস্থাতেই আছে। কেউ আমার সাথে কথা বলেনি, অনেক রেগে আছে আমার ওপর। 3 দিন বাসা সবাই কেউ আমার সাথে কথা বলেনি। অনেক কষ্ট করে সবাইকে মানালাম। শামীমের রাগ কোনো মতেই ভাঙাতে পারলাম না। আরে ভাই, আমি যে তোর কত বড় উপকার করেছি তুই নিজেও জানিস না। আমিও জানতাম না। আমার কেন জানি মনে হলো শামীম সুমাইয়াকে নিয়ে পালিয়ে যাবার চিন্তা করছে। আমি এই বিষয় নিয়ে একদমই চিন্তিত না, কারণ আমি জানি সুমাইয়া জীবনেও যাবে না, কারণ ও যে লোভী মেয়ে। সুমাইয়ার কাছে আমি হলাম সোনার ডিম পাড়া হাঁস, মরে গেলেও হাতছাড়া করবে না। আর শামীম ছিল সুমাইয়ার কাছে প্রয়োজন মাত্র। যা ভেবেছিলাম তাই ঘটল। শামীম সুমাইয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। ভাইরে, তুই যতই প্ল্যান করিস না কেন, কোনো কাজ হবে না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। আজ 17 দিন পরে আমি চলে যাব। আজ সুমাইয়ার নামে যে বিজনেসটা খুলেছি তার উদ্ভাবন করা হবে। শ্বশুরকুলের সবাই এসেছে।
সুমাইয়া কাছে হাতে দাঁড়িয়ে আছে, এখনই ফিতা কাটবে। ফিতা কাটার সাথে সাথে দোকানের বিলবোর্ডের উপর দেখে কাপড়টা সরে গেল। বিশ্বাস করেন নরসুন্দর ভাই, এটা দেখার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। বিলবোর্ডের উপর লেখা ছিল সুমাইয়া হেয়ার কাটিং। তার নিজের বড় বড় করে লেখা, এখানে খুব নিখুঁতভাবে পাল কাটা হয়, চুল কাটা হয়, মাথা ম্যাসাজ করা হয়, দাড়ি গোপ শেভ করা হয়, বাল কাটার জন্য ব্লেড, খুর, কাঁচি স্বল্প মূল্য বিক্রয় করা হয়। সুমাইয়ার মুখের দিকে তাকানো যাচ্ছিলই না, রাগে যেতে সাপের মতো ফসফস করতেছিল। আর আমার মুখে ছিল বিজয় হাসি। নে এবার তো 14 গোষ্ঠী মিলে নাপিতগিরি কর। নিজের অজান্তেই গালের উপরে হাতটা চলে গেল। এই গালে একদিন জুতা দিয়ে বাড়ি মেরেছিলি, তার প্রতিশোধ আমি এই 3 মাস করায় গন্ডায় উসুল করে নিয়েছি। এই 3 মাসের প্রতিটা রাতে সময়কে মন যেভাবে চেয়েছে সেভাবেই ভোগ করেছি। একদিনের জন্য মিস দিইনি। আজকে রাতে আমার ফ্লাইট। মা বাবাকে ছেড়ে আসতে খুব খারাপ লাগছে। আর কবে আবার দেখা হবে জানি না। বাবা মায়ের বয়স হয়েছে, কয়দিন আর বাঁচবে জানি না। আবার আমিও মরে যেতে পারি। আবার কি দেখা হবে নাকি এটাই শেষ দেখা অনিশ্চিত। আমেরিকায় আসার 1 মাস পরে সোমায়াকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলাম। স্বামীর জন্য পাঠালাম একটা চিঠি আর 10 লক্ষ টাকার একটা চেক। আজকে আমি অনেক খুশি। আমার মারিয়া মা হতে চলেছে। মারিয়া আমার বউ। 5 বছর আগে মারের সাথে আমার পরিচয় হয় ক্যালিফোর্নিয়ায় একটা গির্জাতে বসে। ও এখানকার নাগরিক। মারিয়া প্রতি সপ্তাহে একদিন ওই গির্জাতে আসতো প্রার্থনা করতে। আর আমি ওখানে পার্ট টাইম জব করতাম। গির্জার ভেতরে বাগানের মালির কাজ করতাম, রাস্তা পরিষ্কার করে রাখতাম। আমি প্রায়ই দেখতাম মারিয়া গির্জার ভেতরে বসে একা একা খুব কান্নাকাটি করত। আমার খুব জানতে ইচ্ছে করতো মেয়েটার মনে কিসের কষ্ট। আমি নিজে থেকে সেদিই মারের সাথে কথা বলা শুরু করলাম। প্রথমে হাই হ্যালো, তারপর আস্তে আস্তে মারের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো মারে নাকি জানে না বাংলাদেশ নামে কোনো দেশ আছে। আমার সাথে বন্ধুত্ব হওয়ার পরে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কথা, সংস্কৃতির কথা শুনে বাংলাদেশের প্রতি ওর ভালোবাসা জন্ম নেয়। পৃথিবী আর দ্বিতীয় কোনো দেশ নেই যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশের একমাত্র মাতৃভাষা হবে বাংলা। আন্দোলন করে ভাষা শহীদের রক্তের বিনিময়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে। ভাষার জন্য কেউ জীবন দেয়, এটাও নাকি মারিয়ার জানা ছিল না। এই কথাগুলো জানার পরে মারিয়ার আমাদের দেশের প্রতি শ্রদ্ধা আরও দ্বিগুণ বেড়ে গেছে। বাংলা ভাষা শেখার প্রতি ওর অনেক আগ্রহ জন্মায়। আমি মারিয়ার আগ্রহ দেখে বাংলা ভাষা শেখানো শুরু করি। মারিয়া এখন বাংলা ভাষায় কথা বলতে পারে। যতদিন যাচ্ছে মারিয়ার প্রতি আমার ভালো লাগা জন্ম নিচ্ছে। একদিন কৌতূহলবশত জিজ্ঞেস করে বসলাম, মারিয়া একটা কথা জিজ্ঞেস করি? কি কথা? না থাক, কিছু না। কি কথা বলো, বলছি। তুমি কিছু মনে করবে না তো? আমি কিছু মনে করব না। তাহলে প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস করলাম। তুমি গির্জায় গিয়ে প্রার্থনা করার সময় কাঁদো কেন? তোমার মনের ভেতরে কিসের এত কষ্ট? তুমি কিভাবে জানলে? আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। তুমি আমাকে ফলো করতে? একদিন গির্জার দরজার পাশে গোলাপ ফুল গাছে পানি দেওয়ার সময় দেখি তুমি খুব কান্নাকাটি করছিলে। আমার কেন জানি তোমার কান্না দেখে খুব কষ্ট হচ্ছিল। এরপর থেকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতাম তোমাকে কাঁদতে। মারিয়া, তুমি আমাকে আবার খারাপ মানুষ ভাবছো না তো? আমি শুধু কৌতূহলবশত দেখতাম। আর তাছাড়া মনের কষ্ট বুকের মধ্যে পুষে রাখতে নেই, তাহলে জমা থাকতে থাকতে কষ্টগুলো আরও দ্বিগুণ বাড়ে। তুমি যদি আমাকে সত্যিকারের বন্ধু ভেবে থাকো তাহলে আমার সাথে শেয়ার করো, দেখবে বুকটা হালকা লাগবে। আমার মনের ভেতরে অনেক কষ্ট। মাঝে মাঝে মনে হয় কেউ বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়ে রেখেছে। আমি বলতে চাই, কিন্তু এতদিন কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না। এই ছন্নছাড়া জীবন আমার আর ভালো লাগে না। আমি চাইতাম সুন্দর জীবন, একটা পরিবার যেখানে বাবা মা ভাই বোন একসাথে থাকবে, হাসি খুশি আনন্দ। কিন্তু এমন একটা দেশে জন্ম নিয়েছি যেখানে পরিবার বলতে কিচ্ছু নেই। সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, কারোর দিকে ফিরে তাকানোর সময় নেই। তোমাদের ধর্ম সংস্কৃতি কত সুন্দর, তোমরা কত সুন্দর দাদা চাচা বাবা মা ভাই বোনদের সাথে একসাথে মিলেমিশে থাকতে পারো। আমাদের দেশে যে যার মতো আলাদা থাকে, কেউ কারোর দায়ভার নিতে চায় না। আমেরিকানরা খুবই স্বাধীনতা প্রিয়, তারা বিশ্বাস করে নিজস্ব পছন্দের স্বাধীনতা। জানো, আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। আমি জন্ম হওয়ার পরে বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। বাবা অন্য একজনের সাথে নতুন সম্পর্কে জড়ায়, আর মাও অন্য এক পুরুষের সাথে লিভ টুগেদার। আমাকে ছোটোবেলায় চাইল্ড হোমে রেখে আসে, সরকার আমাকে দেখাশোনা করে। মা বছরে 1 কি 2 বার এসে দেখা করে যায়। বড় হবার পরে নিজের দায়িত্ব নিজেই গ্রহণ করি। পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে জব করা শুরু করি।
আমাদের দেশে কুকুর বিড়ালের যে যত্ন পায়, আমরা সন্তানেরা তার 10 ভাগের 1 ভাগও পাই না। এই জন্য পিতাকে সন্তান সম্মান করে না, পিতাও সন্তানকে স্নেহ করে না, স্বামীকে স্ত্রী ভক্তি শ্রদ্ধা করে না, আর স্বামীও স্ত্রীকে ভালোবাসে না। আমাদের দেশে প্রথম বিবাহ বার্ষিকীতে বিয়ে ভেঙে যায় 50% পরিবার। বেশিরভাগ মানুষ লিভ টুগেদার করে একসাথে থাকে এক্সপেরিমেন্টের জন্য। এভাবেই 5-6 বছর কাটিয়ে যদি ভালো লাগে তাহলে বিয়ে করে, আর না হলে যে যার মতো আলাদা হয়ে যায়। তোমাদের ধর্মে একজন নারী পুরুষ একসাথে থাকতে বিয়ে করে স্বীকৃতি নিয়ে বৈধভাবে থাকা লাগে। আমাদের একসাথে থাকতে হলে কোনো বৈধতা লাগে না। শিশু জন্মের পরেই অভিভাবক হারা হয়ে যায়, যার কারণে 18 বছর হবার আগেই মাদকাসক্ত হয়ে পড়ে। খুব কম ফ্যামিলির সন্তানের বাবা মাই ভালোবাসা পেয়ে বড় হয়। আমি নিজেও একটা সময় মাদকাসক্ত হয়ে পড়ি, অনেক কষ্ট করে ওই পথ থেকে ফিরে আসি। এই খারাপ সময়টাতে আমার পাশে কেউ ছিল না, নিজের একান্ত চেষ্টায় আমি এই অবস্থাতে এসেছি। আমাদের দেশে কোনো ফ্যামিলি স্ট্যাটাস নেই। তোমাদের দেশটা দেখো কত সুন্দর, পরিবার পরিজন নিয়ে মিলেমিশে একসাথে থাকো। আমি ছোটবেলা থেকে অনাদরেই বড় হয়েছি, খুব ইচ্ছে করে মা বাবার ভালোবাসা পেতে। কখনো মায়ের গলা জড়িয়ে ধরে বলতে পারিনি, মা আমি তোমাকে খুব ভালোবাসি, মা বাবাকে খুব মিস করি। কথাগুলো বলতে বলতে মারিয়া কান্নায় ভেঙে পড়ল। মারিয়াকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মেয়েটা কত অসহায়, বাবা মায়ের ভালোবাসা ছাড়া অবহেলা অনাদারে বড় হয়েছে। মারিয়ার প্রতি অন্যরকম একটা মায়া জন্ম নিয়েছে। মারিয়া আমাকে প্রায় জিজ্ঞেস করতো আমি কাউকে ভালোবাসি কি না। আচ্ছা নাই, তোমার কি কারোর সাথে রিলেশন আছে? আমার কোনো রিলেশন নেই, আমি সিঙ্গেল। সত্যি তো? 100% সত্যি। তাহলে তোমার বাবা মা কি কোনো মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে? তাও না, আমেরিকায় 2 বছর থাকার পর একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লাম। জীবনে কোনোদিন সিগারেট খাইনি, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে বিয়ার খেয়েছিলাম। খাওয়াটা বেশি হয়ে গিয়েছিল। নেশার কারণে আমার সেন্স ছিল না। বন্ধুদের সাথে হাতাহাতি হয়, পুলিশ আমাকে জেলে নিয়ে যায়। ওদের আইন অনেক কঠিন। আমার 3 মাসের কারাদণ্ড হয়, আমার চাকরিটাও চলে যায়। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকা থাকাটাই মুশকিল হয়ে পড়ে। ওই সময় মারিয়া আমার পাশে দাঁড়ায়, অনেক হেল্প করে। আমি মারিয়াকে বন্ধু মনে করলেও মারিয়া আমাকে ভালোবাসতো, তা আমি জানতাম। মারিয়া আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার সামনে 2টা রাস্তা খোলা, মারিয়াকে বিয়ে করতে হবে, না হলে দেশে ফিরে আসতে হবে। মারিয়াকে বিয়ে করলে ও স্বামী হিসেবে কোনো ঝামেলা ছাড়া আমি আমেরিকায় থাকতে পারবো। বিপদে পড়ে মারিয়াকে বিয়ে করে ফেললাম। মারিয়া যে রেস্টুরেন্টে জব করে ওইখানে আমাকেও জবের ব্যবস্থা করে দিল। বিয়ের পর থেকেই মারিয়ার ফ্ল্যাটেই থাকি। একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের ধর্ম পরিবর্তন করতে পারে। আমাকে বিয়ে করে মারিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মারিয়া উইলসন থেকে মারিয়া আহমেদ হয়েছে। ভেবেছিল দেশে গিয়ে বাবা মাকে মারিয়ার কথা বলবো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। জেদের বসে কি একটা কাজ করে ফেললাম। নিজের কাছে এখন খারাপ লাগছে, অনুশোচনায় ভুগছি। মারিয়া যদি এই কথা জানতে পারে অনেক কষ্ট পাবে। মারিয়া খুব হনেস্ট একটা মেয়ে, এই বিষয়টা কখনোই মেনে নেবে না, তাই সবকিছু গোপন রাখতে হবে। মারিয়াকে আমি হারাতে চাই না। আমার অনাগত সন্তানের মা সে। ফোনের রিংটোনে ঘুম ভেঙে গেল, ঘুমটাই মাটি করে দিল। ফোন হাতে নিয়ে দেখি বড় আপা ফোন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপা? ভালো আর থাকি কি করে? তুই কি ভালো থাকার মতো কাজ করছিস? আমাকে লজ্জা দিও না আপা। বাবার শরীরে কি অবস্থা? আব্বা খুব কষ্ট পেয়েছে, তোর থেকে এই জাতীয় কোনো কাজ আশা করেনি। যাক, কাজের কথায় আসি। সিনথিয়ার বাসা থেকে খুব ঝামেলা করতেছে। ওরা এই ডিভোর্স মানে না, কারণ সিনথিয়া প্রেগনেন্ট। ইসলামিক শরীয়ত মতে স্ত্রী গর্ভবতী থাকলে তালাক দিলে সে তালাক হয় না। ওরা তো খুব চাপ দিচ্ছে, তুই যদি সিনথিয়ার সাথে সংসার না করলে শামীমকে বিয়ে করতে হবে। তুই বল এখন কি করবি? তাছাড়া তোর দায়ভার কে নেবে? যার সন্তান সেই সন্তানের দায়ভার নেবে। আপা, তোমাদের ওদেরকে কিছু বলা লাগবে না, যা করার আমি করব। ওদের সাথে আমি কথা বলবো। আপা, শামীম কিছু বলেছে? শামীম ওভাবে কিছু বলেনি, তবে ওর মতিগতি খুব একটা ভালো লাগছে না। এখন আমার রোজকার রুটিন হলো সকালে ঘুম থেকে উঠে আমার বাবার সাথে কথা বলা। মায়ের পেটের উপরে মাথা রাখলেই আমি কথার আওয়াজ শুনতে পাই। বাবা বাবা বলে ডাকছে আমাকে। রাতের বেলা ঘুমানোর আগে কথা বলে ঘুমাই। মায়ের শরীরটা ভালো না, তাই বাসার সব কাজ একাই করতে হয়। সকালে নাস্তা বানানো, দুপুরে খাবার রান্না করা,
মারিয়ার জন্য ফলের জুস করা, ঘরবাড়ি পরিষ্কার করা, থালাবাটি ধোয়া, কত কাজ। সমস্ত কাজ করে রেখে তারপর কামলা খাটে যাই। আবার রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরে রাতের জন্য খাবার রান্না করতে হয়। ডাক্তার বলেছে মারিয়াকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। মারিয়ার জবটাও ছেড়ে দিয়েছে যাতে কোনো প্রকার প্রেশার ওর উপর না পড়ে। বিয়ের কয়েক মাস পর থেকে চেষ্টা করে যাচ্ছিলাম বেবি কনসেপ্ট করার জন্য, কিন্তু কোনোভাবেই কিছুতে কিছু হচ্ছিল না। ডাক্তার দেখিয়েছিলাম আমাদের দুজনের মধ্যে কারো কোনো সমস্যা আছে কি না। আমাদের দুজনে কারো কোনো সমস্যা নেই, দুজনেই সক্ষম। আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। তবে এইটুকু বিশ্বাস ছিল আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আজ হোক বা কাল হোক বেবি আমাদের হবে। মারিয়ার পিরিয়ডের সমস্যা ছিল, ঠিকমতো পিরিয়ড হতো না। 3-4 মাস পর পর পিরিয়ড হয়। যখন পিরিয়ড হয় প্রচুর পরিমাণে ব্লিডিং হয় আর পেটের এত পেন শুরু হয় সেন্সলেস হবার মতো অবস্থা হয়ে যেত। ওই কটা দিন আমি মারিয়ার অনেক বেশি সেবা করতাম, সময় দিতাম, কাছাকাছি থাকার চেষ্টা করতাম। অনেক পুরুষ মানুষ আছে যারা পিরিয়ড জিনিসটাকে ঘৃণা করে। এই সময়টা স্ত্রীর কাছে থেকে দূরে দূরে থাকে, তার সাথে খারাপ ব্যবহার করে। পিরিয়ডের সময় একটা মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয় তা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না। 5-7 দিনের জন্য যে মানুষটাকে ঘৃণা করতেছেন, তার সাথে খারাপ ব্যবহার করছেন, দিন শেষে তার কাছে আপনাকে ফিরে যেতে হবে। পিরিয়ডের 24 ঘন্টা আগ থেকে একজন নারীর শরীরে 5 ধরনের পরিবর্তন শুরু হয়। পরিবর্তন বলবো না অত্যাচার বলবো? প্রচণ্ড মাথা ব্যথা, বমি, খাবার হজম না হওয়া, তলপেটে ব্যথা শুরু হয়, মেরুদণ্ডের হাড় ব্যথা বা কামড়ানো, মেজাজ কিটকিটে হয়ে যায়। যার শরীরে এতগুলো সমস্যা একসাথে শুরু হয় তার কি কোনো কাজ করা সম্ভব? পিরিয়ড চলাকালীন সময়ে মারিয়াকে ঘরের কোনো কাজই করতে দেই না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমি বাবা হতে যাচ্ছি। প্রতিদিন নামাজ পড়ে কাঁদতাম বাচ্চার জন্য। একে তো ঝামেলার মধ্যে আছি, তার উপরে সময়ের প্যারা। মারিয়াকে নাস্তা করিয়ে আমি রেস্টুরেন্টে চলে আসলাম। আজ হলিডে, সারাদিন প্যারার মধ্যে থাকা লাগবে, কাজের প্রচুর চাপ। ইদানিং ম্যানেজারের গার্লফ্রেন্ডের আচরণ কেমন যেন লাগছে, গায়ে পড়ে খাতির করতে চায়। সারার ম্যানেজার বুইড়া বয়সে গার্লফ্রেন্ড জোগাইছে। ব্যাটার বয়স 60-এর উপরে আর গার্লফ্রেন্ডের বয়স 26 বছর হবে। বুইড়া ব্যাটার ভালোই এনার্জি আছে, সারাদিন হবু বইয়ের দিকে তাকায় আর ফুকুর ফাকুর হাসে। মারিয়া রেস্টুরেন্টের ম্যানেজারের কাছে ফোন করেছে আর্জেন্ট বাসা যাবার জন্য। মারের কোনো সমস্যা হয়নি তো? চিন্তে আমার গলা শুকিয়ে যাচ্ছে। মনের ভুলে বাসায় ফোনটা রেখে এসেছিলাম। আমি দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। 11 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। মারিয়া, তুমি ঠিক আছো তো? নাইম, তুমি শান্ত হও, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তাহলে আর্জেন্ট বাসায় যেতে বললে যে? আগে পানি খাও, তুমি হাঁপিয়ে গেছো, তারপরে বলছি। এবার বলো। নাইম, তোমার বড় আপু ফোন করেছিল, বাবা হার্ট অ্যাটাক করেছে, স্কোয়ার হাসপাতালে নিয়ে গেছে, বাবার অবস্থা ভালো না। মারিয়া, তুমি সত্যি করে বলো, আমার বাবা বেঁচে আছে তো? বাবাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এখন কি অবস্থা জানি না। তুমি বাসায় কল দাও। 4 বার কল দিলাম, কেউ ধরছে না। আবার দাও। হ্যালো আব্বা, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আব্বা কি মারা গিয়েছে? নইম রে, আমরা এতিম হয়ে গেলাম। আমাদের আব্বা নাই রে নইম, কিছুক্ষণ আগে আব্বা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ও আব্বা, এখন কেউ তো আর মা বলে ডাকবে না, কেউ আর ফোন দিয়ে বলবে না আম্মু তোমারে খুব দেখতে ইচ্ছে করছে, তুমি চলে আসো। বাসায় বিরিয়ানি রান্না করা হয়েছে, আমি না খেয়ে তোমার জন্য বসে আছি। নইম রে, কি থেকে কি হয়ে গেল? তুই একটা খুনি, তোর জন্য আমার আব্বা মারা গেছে। সিনথিয়ার বাপ ভাইয়েরা বাসায় মাস্টার নিয়ে এসেছিল, আব্বাকে অপমান করেছে, বাজে বাজে কথা বলেছে। আমরা নাকি ওদের সাথে প্রতারণা করেছি। হয়তো তোকে সিনথিয়াকে মেনে নিতে হবে, না হলে সিনথিয়ার পরিবারকে 40 লক্ষ টাকা দিতে হবে। ওরা আব্বার গায়ে হাত তুলতে চেয়েছিল, যাবার সময় বলে গেছে আব্বার নামে মানহানির মামলা করবে। এই সব কিছুর জন্য তুই দায়ী। আপা, আল্লাহ দোহাই লাগে, তুমি থামো, আমি আর নিতে পারছি না। বড় আপা কলটা কেটে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না আমার আব্বার বেঁচে নেই। মারিয়া, আমার আব্বা নাই, আমার ওপর অভিমান করে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আব্বা, আব্বা গো, আমারে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। ওই কালনাগিনীর হাত থেকে শামীমকে আর আমার পরিবারকে বাঁচাতে গিয়ে আব্বাকে হারিয়ে ফেলেছি। আমি একটা খুনি। তুমি শান্ত হও নইম, এভাবে চিৎকার করে কেঁদো না, তোমার প্রেশার বেড়ে যাবে। চিরদিনই কেউ বেঁচে থাকে না, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চিৎকার চেঁচামেচি করে কাঁদলে মৃত মানুষের আত্মা কষ্ট পায়। কান্নাকাটি না করে বাবার জন্য নামাজ পড়ে দোয়া করো। আব্বার জানাজা হয়ে গেছে, শেষবারের মতো আব্বার চেহারাটাও দেখতে পারলাম না। বাসার সবাইকে কত অনুরোধ করে বলেছি
একটাবার ভিডিও কলে আব্বার মুখটা একটু দেখাও। কেউ দেখাইলই না। আব্বা মরার আগে সবাইকে বলে গেছে নঈম নামে তার কোনো সন্তান নেই। মৃত্যুর পর আব্বার চেহারা আমাকে যেন না দেখায়। আজকে আমার ভুলের জন্য আব্বাকে মরতে হয়েছে। আমি আমার আব্বাকে মেরে ফেলেছি, তাই আমার ওই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। নদীর পাড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, সাঁতার জানি না, লাফ দিলেই শেষ। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। কেউ না জানলেও তুমি তো জানো আমি কেন সুমাইয়াকে বিয়ে করেছিলাম। নিজেকে আজ বড্ড অপরাধী লাগছে। সবকিছুর জন্য আমি দায়ী। আমার মতো লোকের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। নদীতে ঝাঁপ দিতে গিয়েও পারলাম না। আত্মহত্যা করতে অনেক সাহসের দরকার হয়, কিন্তু সেই সাহস আমার নেই। চোখ দিয়ে শুধু পানি পড়ছে। চোখ বন্ধ করার সাথে সাথে ভেসে উঠছে বাবার চেহারাটা, সেই ছোটবেলার স্মৃতিগুলো। বাবা সব সময় আমাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো। 3 বোনের পরে আমার জন্ম, তাই সবার আদরেই বড় হয়েছি। 5 ভাই বোনের মধ্যে আমাকে আর বড় আপাকে বেশি ভালোবাসতো। ছোটবেলায় আমি অনেক রোগা ছিলাম। বছরের বেশিরভাগ সময় অসুখ বিসুখ লেগেই থাকতো। এই জন্য লেখাপড়া ঠিকমতো করতে পারতাম না। স্টুডেন্ট হিসাবে কখনোই অতটা ভালো ছিলাম না। আমার এখনো মনে আছে, আমার যেদিন এসএসসির রেজাল্ট দেয়, আব্বা স্কুলে যে আমার রেজাল্ট নিয়ে আসে। মা তো আগে বলে দিয়েছে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে ভাত বন্ধ, পড়াশোনা বন্ধ, নিজে রোজগার করে খাবা। আমার রেজাল্ট দেখে মায়ের খুব মন খারাপ করেছিল, কারণ সিগ্রেট রেজাল্ট নিয়ে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারেনি। আব্বা আমার কোনো কিছু নিয়ে আমাকে প্রেশার দিত না। এ নিয়ে মা আব্বার সাথে প্রায়ই রাগারাগি করতো। আব্বা সবসময় মাকে একটা কথাই বলতো, নাহার, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, তেমনি তোমার 5টা সন্তান একই রকম হবে এমনটা আশা করো না। এক ফল গাছে অনেক ফুল হয়, সব ফুলে ফল হয় না। কিছু কিছু ফল হওয়ার আগেই ঝরে যায়, আবার সব ফল কিন্তু পরিপক্ত হয় না। অনেক ফল বড় হবার আগে নষ্ট হয়ে যায়। এই জন্য কি গাছের মলিকা গাছটার যত্ন না করে কেটে ফেলবে? আমাদের অন্য 4টা সন্তান অনেক মেধাবী, সেই তুলনায় নইম একটু ভিন্ন। নইমের একটু বেশি করে যত্ন নেও, দেখবে ও বড় হয়ে ভালো কিছু করতে থাকবে। ডিবি লটারি পেয়ে আব্বাই গিয়ে যখন বলেছিলাম, আব্বা দেখো আমি ডিবি লটারি পেয়েছি, আব্বা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আমাকে বুকে জড়িয়ে সে কি কান্না, শুধু একটা কথাই বলেছিল, আমার অবহেলিত ছেলেটা এখন সবার ভালোবাসা পাবে। আব্বা গ্রামে যেটুকু ভিটা বাড়ি জমি ছিল সব বিক্রি করে আমাকে টাকার ব্যবস্থা করে দেয়। এতিম হওয়াটা যে কতটা কষ্টের, যে এতিম হয়েছে সে একমাত্র জানে। আমি যদি বলে যাই আমার অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখার আগে এতিম হয়ে যাবে, আর মারিয়া ওরই বা কি হবে? কত বড় ভুলটাই না করতে যাচ্ছিলাম। তাছাড়া আত্মহত্যা মহাপাপ, ইহকাল পরকাল দুইটাই হারাতে হবে। মানুষ আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে পেলে শয়তানের ধোকায় পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যা ইসলামে নিষিদ্ধ। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। কেউ সীমালঙ্ঘন বা অন্যায়ভাবে এরূপ করলে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। অথচ বহু নির্বোধ লোক শেষ পর্যন্ত আত্মহত্যা করে বসে। মুসলমানদের চরিত্র হচ্ছে বিপদ আসলে ধৈর্য ধারণ এবং সেই ধৈর্যের জন্য সাওয়াব পাওয়ার আশা পোষণ করবে। বিভিন্ন রোগ শোক আপদ বিপদ ও দুঃখ মুসিবতের মতো ছোট পরিসর থেকে মুক্তির জন্য আত্মহত্যার পথ বেছে নেওয়া মারাত্মক ভুল। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা বলেন, যে ব্যক্তি পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে জাহান্নামে ঝাঁপ দেবে এবং অনাদেই অনন্তকাল সেখানেই থাকবে। কেউ বিষ পান করে আত্মহত্যা করলে হাতে বিষ নিয়ে জাহান্নামেও তা পান করতে থাকবে, সেখানে চিরজীবনের জন্য বিষক্রিয়ায় শাস্তি পাবে। যে যেভাবে আত্মহত্যা করবে জাহান্নামে অনন্তকাল পর্যন্ত সেইভাবেই শাস্তি পাবে। আত্মহত্যা মহাপাপ, অথচ আমরা ঈমান হারা হয়ে এখন এই কাজটি বেশি করি। সামান্য কোনো ঘটনা ঘটলেই আমরা আত্মহত্যার পথ বেছে নেই। ওই হারামজাদা রহমান ব্যাপারী, আমি তোকে দেখে ছাড়বো। ওর কত বড় কলেজা, আমার বাবাকে অপমান করে গায়ে হাত তুলতে যায়। তোর হাত আমি গড়ি করে ফেলবো। ইস, 40 লাখ টাকার মানহানি মামলা করবে, তোদের নামে খুনের মামলা করব। তোর মেয়ের বিয়ের কাবিন 5 লক্ষ টাকা দিয়েছে, ওইটাই তো বেশি। প্রতারণা আমরা করছি না, তোরা করেছিস। তোর মেয়ে অন্য বেটার সাথে রাত কাটিয়ে পেট বাড়াইছে, সেই দায়ভার আমার ঘাড়ে দিতে চাইছিস। এখনই জায়দ ভাইকে ফোন দেব, সুমাইয়ার বাসায় গিয়ে ওদেরকে সাহায্য করার জন্য। বাসায় এসে মারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এই মেয়েটার কথাও একবার চিন্তা করলাম না।
ওর কি দোষ ছিল? আজকে তো বেদব হয়ে যেত। আজ 3 দিন হলো আব্বা মারা গিয়েছে। বাসায় ফোন দিয়েছিলাম আম্মার সাথে কথা বলার জন্য, কিন্তু আম্মা আমার সাথে একটা কথা বলেনি। আর কখনো নাকি কথা বলবে না আমার সাথে। আমি যেন আর কখনো দেশে না যাই, আর গেলে মায়ের মরা মুখ দেখব। মায়েরা নাকি সন্তানের সব কষ্ট বোঝে, কিন্তু আমার কষ্ট তো কেউ বুঝলো না। বাবা মারা গেছে, আর মা থেকেও নেই। নই, তোমার ফোন আসছে। কে কল দিয়েছে? জাহিদ ভাই। আচ্ছা, কল রিসিভ করার দরকার নেই। আমি কাপড়গুলো ধোয়া শেষ করে শাওয়ার নিয়ে এসে তারপরে কল করব। বিকেলবেলা 1 কাপ চা হলে মন্দ হয় না। মারা শুধু চা খাবে নাকি সাথে টাও খাবে? চায়ের সাথে মোগলাই হলে ভালো হতো। অনেক দিন তোমার হাতের মোগলাইটা খাই না। ওকে, তুমি জাস্ট 20টা মিনিট ওয়েট করো, আমি বানিয়ে নিয়ে আসি। আচ্ছা, মোগলাইটা আজকে না অনেক টেস্ট হয়েছে। নই, জাহিদ ভাইটা কে? আগে তো কখনো তোমার মুখে ওনার নাম শুনিনি। জায়েদ হচ্ছে আমার এক বড় ভাই, রাজনীতি করে। আমার কলেজের ভিপি ছিল, সামনে এমপি ইলেকশন করবে। ওনার সাথে পার্টনারশিপের ব্যবসা আছে। তোমার পার্টনারশিপের ব্যবসা আছে, আমাকে তো কখনো বলনি। আগে ছিল না, এবার দেশে যাওয়ার পর ব্যবসা আরম্ভ করেছি। ঝামেলার কারণে তোমাকে বলতে মনে ছিল না। জায়েদ ভাইয়ের কথা মনে করে দিয়ে ভালো করেছ। আমার খেয়াল ছিল না ভাইকে কল দিতে হবে। হ্যালো জায়েদ ভাই। ভাই সরি, দুপুরে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। ওদিকে কি খবর বলো? আর খবর, তোরা দুই ভাই তো বেড়া পায়খানার ট্যাঙ্কের মধ্যে ডুব দিছ। ওই সুমাদের পরিবারের কথা মুখে আনলে আমার রুচিয়ে বাঁধে। কি হয়েছে ভাই? রহমান ব্যাপারীকে তো আমি অনেক আগে থেকেই চিনি। ওইটা যে সময়ের বাপ তা তো জানতাম না। আগে আমাদের এলাকাতে থাকতো, ঘাড় ধরে ওদেরকে এলাকা থেকে বের করে দিছিল। আমার চাচা ওদের কত সালিশ বিচার করেছে। ওই রহমান ব্যাপারী এত লোভী, এত খারাপ, ওর টাকার জন্য নিজের বউরে ওর বোনের স্বামীর ধারে দিয়ে আসতো। যার বাপ খারাপ তার মাইয়া ভালো হবে কেমনে? সুমাইদের পুরা পরিবার লোভী, টাকার জন্য এমন কোনো কাজ নেই যা ওরা না করতে পারে। সুমাইয়ের বড় বোনরে দিছে একটা নেশাখোরের কাছে বিয়া, আর ওর ভাই পরকিয়া করে মায়ের বয়সে এক বুড়া বেডির লগে। সুমাইয়ের ফুপা টাকা পয়সাওয়ালা। সুমাইয়ের বাপ দুলাভাইয়ের অফিসে চাকরি করত। আগে টাকার জন্য বউরে দুলাভাইয়ের কাছে দিত, এখন দেয় মাইয়ার ভাগিনার কাছে। সুমাইয়ের সাথে ওর ফুফাতো ভাইয়ের সম্পর্ক ছিল। ওই পোলায় সব সময় সুমাইদের বাসায় যাইতো, রুমের দরজা আটকায় মেয়েরে ভাগনার সাথে কথা বলতে দিত। ভাবছিল সুমাইয়ারে বিয়া করবে, কিন্তু খাওয়া দাওয়া শেষে সুমাইয়ের বাপ ভাইরে লাথি মায়ের অফিস থেকে বের করে দিছে। সুমাইয়ার পেটে যে সন্তান তার বাপ হইছে মনির, ওর ফুফাতো ভাই। শালারা হইল শকুরের জাত। শকুররা কি করে জানিস? শকুরদের যখন মাঠে নিয়ে যায় তখন পুরুষরা ওর যে মহিলা সঙ্গী থাকে তারে নিয়ে মাঠের অন্য যে পুরুষ শকুর থাকে তাদের কাছে দিয়ে আসে। ওই পুরুষ শকুরগুলো রেপ করে ওই মহিলা শকুরের স্বামী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর হাসতে থাকে। তোর ভাই শামীম একটা বলদ, প্রতি মাসে সময়ের পিছনে 10,000 টাকা খরচ করত। তুই কষ্ট করে টাকা পাঠাতি, তা দিয়ে ফুর্তি করত। তোর ভাইরে শুধু ইউজ করছে, বিন্দুমাত্র ভালোবাসেনি। শামীমকে এক্সট্রা হিসেবে হাতে রেখেছিল, যদি মনির হাতছাড়া হয়ে যায় তাহলে শামীমকে বলির পাঠা বানাবে। আর অনেক কাহিনী আছে যা শুনলে তুই হার্ট অ্যাটাক করবি। বুঝলি নাইম, শুধু পিস্তলটা দেখাইছে আর সব কিছু গড় করে বলে দিছে। ভাইরে বাঁচাতে গিয়ে নিজে ফেসে গেলি। এমন থেট দিয়ে আসছে আর জীবনেও তোদের নাম মুখে আনবে না। আসার সময় বলে দিয়ে আসছি, বেশি লাফালাফি করলে সব কুকৃতি ফাঁস করে দেব। যাক, হাফ ছেড়ে বাঁচলাম। আজকে একটু শান্তির ঘুম ঘুমাবো। রাত 3টায় আমার ছোট বোন ফোন দিয়েছে। ভাইয়া, সিনথিয়া ভাবি সুইসাইড করছে। সুমাইয়ার পরিবারের কাউকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই পালাতক। কেন জানি সন্দেহ হচ্ছে। আচ্ছা, সুমাইয়া কি আত্মহত্যা করেছে নাকি ওকে মেরে ফেলা হয়েছে? সুমাইয়ার মৃত্যুর পর 4টা মাস ঘুমাতে পারেনি। স্বপ্নের মধ্যে সে প্রতিদিন আসে। অনুশোচনায় আমি শেষ হয়ে যাচ্ছি। সুমাইয়ার আহ্লাদি কথাগুলো সবসময় আমার কানে বাজে। জান, তোমাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। 3 মাস সুমাইয়ের সাথে সংসার করেছি, তখন একটাবারও বুঝতে পারিনি সুমাইয়ের জন্য আমার বুকের মধ্যে কোনো এক স্থানে ভালোবাসা জন্ম নিয়েছিল। অনেক বড় অন্যায় করে ফেলেছি মেয়েটার সাথে, এর কোনো ক্ষমা নেই। হুট করে কোনো ডিসিশন নেওয়া উচিত হয়নি। আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। জীবনটা খুব অদ্ভুত, যার উপমা অনেকেই অনেক রকম করে দেখেন। আসলে জীবন মানে এক ভূমিকাহীন গল্প, যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা কঠিন। চাকরিটা মনে হয় বেশি দিন টেকবে না। ম্যানেজারের বউ জেসিয়া আমাকে পছন্দ করে, তা ম্যানেজার বুঝতে পেরেছে।
যখন প্রেম করার বয়স ছিল তখন কোনো মেয়ে কপালে জুটেনি, জুটেছে জুতার বাড়ি। আর এখন মেয়েদের জ্বালাই অতিষ্ঠ। এই নইম, সে কখন থেকে ডাকছি, কি ভাবছো এত? মারের ডাকে ধ্যান ভাঙল। কই কিছু না তো। তুমি বললেই হবে? আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি কি নিয়ে যেন চিন্তা করছো। আমি তোমার বউ। বউ মানে কি জানো? সহযোদ্ধা। কোনো সমস্যা হয়েছে আমাকে বলো। মারিয়া, চাকরিটা মনে হয় চলে যেতে পারে। কি করব তাই ভাবছি। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আমার চাকরিটা চলে যাবে আর তুমি খুশি হচ্ছ? চাকরিটা চলে গেলে কি হবে বোঝো? বেকার হয়ে যাব, সংসার কিভাবে চলবে? ইনশাল্লাহ কিছুই হবে না, আল্লাহ ভরসা। জেসিয়াকে আমার খুব অপছন্দ, ওর চরিত্র ভালো না। আমি তোমাকে হারাতে চাই না নই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর তাছাড়া পরের রেস্টুরেন্টে আর কত কলমা খাইবা? এবার নিজের ব্যবসা শুরু করো। আমি জানি তুমি চেষ্টা করলেই পারবে। সবই বুঝলাম, কিন্তু টাকা কোথায় পাবো? এত টাকা আমার কাছে নাই। যা জমানো আছে তার রেস্টুরেন্ট দেওয়া যাবে না। কমপক্ষে আরও 1 বছর চাকরি করে টাকা জমাতে হবে। তুমি তো সবই জানো, আমি যা ইনকাম করেছি অল্প কিছু টাকা রেখে আর বাকি সব টাকা দেশে পাঠাতাম আব্বার কাছে। ওই টাকা দিয়ে আব্বা গ্রামে জমি কিনেছে, ভাইটাকে পড়িয়েছে, ছোট বোনটাকে বিয়ে দিয়েছে। 1 তলা বাড়ি ছিল, সেটাকে 3 তলা বানিয়েছে। আব্বা আম্মাকে হজে পাঠিয়েছি। আর আমার কাছে যা জমানো ছিল তার থেকে শামীমের চাকরির জন্য 10 লক্ষ টাকা দিয়েছিলাম। আমি তোমার কাছে জানতে চাইছি, টাকা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার কাছে টাকা আছে, তুমি তাই দিয়ে ব্যবসা করবা। কিন্তু মারিয়া। কোনো কিন্তু শুনবো না, এখন চলো নাস্তা করতে। হুম। নুইম, ঘরে থাকতে থাকতে খুব বোরিং লাগছে, বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে খুব। সবকিছু মনের মধ্যে চাপিয়ে রাখো কেন? আমারই ভুল হয়েছে। মাঝে মাঝে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত ছিল। তুমি সারাদিন ব্যস্ত থাকো, এই জন্যই বলিনি। আর যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে বিকেলে তোমায় নিয়ে বের হব। আর যদি কাজের চাপ থাকে ম্যানেজারের কাছ থেকে একদিন ছুটি নেব। 9টা বেজে গেছে, আমি বের হব এখন। কিছুই তো খেলে না। অনেক খেয়েছি, আর খাবো না। শোনো, দুপুরে খাবার রান্না করা আছে, তুমি গরম করে খেয়ে নিও। যাই তাহলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। হঠাৎ আমাকে ফোন দিলি? মায়ের কিছু হয়নি তো? ভাইয়া তুমি টেনশন করো না, মায়ের কিচ্ছু হয়নি। শামীম ভাইয়ার চাকরি হয়েছে জনতা ব্যাংকে। তোমাকে নিউজটা জানানোর জন্য কল দিচ্ছি। আলহামদুলিল্লাহ, গুড নিউজ। এই পাগলি, তুই কাঁদছি কেন? ভাইয়া তোমার কথা খুব মনে পড়ে। সারা জীবন সবার জন্য কষ্টই করে গেলা, নিজের কথা একবারও ভাবলে না। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ধুর পাগলি, কান্নাকাটি করিস না। শোন, কখনো কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবি। তোর এই বড় ভাই যতদিন বেঁচে আছে ছায়া দিয়ে আগলে রাখবে। আমি জানি ভাইয়া। মা কেমন আছে রে? মা ভালো আছে, তবে তোমার জন্য খুব কান্নাকাটি করে। এখন রাখি, কাজের খুব চাপ। সামনে ম্যানেজার বসা, তা কি আছে। তো যখন আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে সাথে সাথে একটা মিস কল দিবি। নীরার সাথে কথা বলা শেষ করে তাকে দেখি জেসিয়া এদিকে আসে। Who called you, friend? নীরা ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। Oh, sorry. জেসিয়া, তুমি কিছু বলবে? আমি এখন বের হব। I'll be out. Give me leave. আমি গাড়ি বের করছি, তুমি আসো। Thanks. Noim, I like you very much. আমি মারিয়াকে অনেক ভালোবাসি। Your wife is pregnant now. Can she keep you happy? I can give you time if you want. তার প্রয়োজন হবে না। Please, Noim, আমাকে বোঝার চেষ্টা করো। জেসি, আমার পায়ের রানের উপর থেকে হাত সরাও। বিরিয়ানির গানে জিভে জল চলে এসেছে। খোঁজতে লাগলাম কোথা থেকে গ্রান আসছে। বিরিয়ানির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে, সেটা হলো নিজেকে ধরে রাখতে পারে না। গ্রানটা আমার বাসা থেকে আসে। চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে গিয়ে দেখি মারিয়া হাড়ি পাতিলের সাথে যুদ্ধ করছে। পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে কাঁধের উপর মাথা রাখলাম আর বললাম, রান্নাঘরে কি করো? বিরিয়ানি রান্না করি। তোমাকে না বলেছি এই সময় কোনো রান্না বান্না করতে পারবে না? তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমাকে বলতে, আমি রান্না করে দিতাম। আমার জন্য রান্না করিনি, তোমার জন্য রান্না করেছি। কিছুদিন ধরে তুমি কোনো খাবার খেতে পারছো না, তাই ভাবলাম বিরিয়ানি রান্না করলে তুমি খাবে। তুমি তো বিরিয়ানি অনেক পছন্দ করো। সব কিছু ঠিক আছে, তারপরেও আমি চাই না তোমার আর আমার বাবাটার কোনো ক্ষতি হোক। রান্না কি শেষ? না, একটু বাকি আছে, সালাদ করলেই হয়ে যাবে। আমি সালাদ করে দিচ্ছি, তুমি এখন কিছুক্ষণ রেস্ট নেবে।
তারপর দুজনে একসাথে খাবো। বিকেলে ঘুরতে যাব। কোথায় যাবে বলো? লেক তাহো যাবো। মারিয়াকে পাজকলে করে নিয়ে রুমে রেখে আসলাম। ফ্রেশ হয়ে সালাদ করব। বিকেলে দুজনে ঘুরতে বের হলাম। মারিয়া আমার হাত ধরে হাঁটছে। ওর চুলগুলো উড়ে এসে আমার মুখের উপর পড়ছে। বুঝতে পেরেছি মারিয়ার ঘুরতে খুব ভালো লাগছে। তা ওর চোখে মুখে হাসি ফুটে ওঠে দেখে বুঝতে পারছি এখানকার পরিবেশটা অসাধারণ। ছোট পাহাড়ের মতো তার পাশে লেক। লেকের পানি নীল রঙের। ইচ্ছে করে পানির মধ্যে সাঁতার কাটে। নইম, তুমি না কেমন জানি হয়ে যাচ্ছ, এখন আর আগের মতো নেই। এটা তোমার ভুল ধারণা। বাসায় সারাদিন একা থাকতো, এই জন্য এইরকম মনে হচ্ছে। মানছি আমিও ঠিকমতো তোমাকে সময় দিতে পারি না। কাজের প্রেশার এত বেশি, রীতিমতো আমি হিমশিম খাচ্ছি। ঘরের কাজ বাইরের কাজ এক হাতে তোমাকে করতে হচ্ছে। তুমি চাইলেও আমাকে সারাক্ষণ সঙ্গ দিতে পারবে না। যেটুকু দিচ্ছ তাই অনেক বেশি। আমাকে সময় দেবার কথা বলেছি না নাইম, আমি বলতে চাচ্ছি তুমি আগে প্রায় সব সময় কবিতা, গান, গজল শোনাতে, এখন আর শোনাও না। আব্বার মৃত্যুর পর আমি অনেক কিছুই ভুলে গেছি। আব্বার মৃত্যু শোক আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। সে শুধু আমার বাবা ছিল না, আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। তুমি কষ্ট পেও না মারিয়া, আমাকে একটু সময় দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তোমার অজান্তে কোনো একদিন নিজেকে হারিয়ে ফেলবো তোমাতেই। তুমি বুঝতেই পারবে না, ধরতেই পারবে না, শুধু উপলব্ধিতে ভেসে যাবে। হ্যাঁ, তোমারে ভালোবাসি, এমনভাবে এইভাবেই ভালোবাসবো তোমারে, যে ভালোবাসার সুখ তুমি আদৌ হিসেব করে পার পাবে না। হ্যাঁ, আমি তোমারই ভালোবাসি, আর তোমারই ভালোবাসি। পরের দিন সকালে। কি ব্যাপার নয়, তুমি বাসায় চলে এলে যে, রেস্টুরেন্টে যাওনি? হ্যাঁ, গিয়েছিলাম। তাহলে এসে পড়লে কেন? রেস্টুরেন্টে ঢুকতে দেয়নি অ্যালেক্স, গেটের সামনে থেকে বের করে দিয়েছে। বুড়া ম্যানেজার নাকি মানা করে দিয়েছে রেস্টুরেন্টে আমাকে আর রাখবে না। 21 দিনের বেতন দিয়ে অ্যালেক্সকে বলেছে আমার চাকরি নাই, আর কখনো যেন রেস্টুরেন্টে না ঢুকি। কেন? তুমি চিন্তা করবে তাই তোমাকে বলিনি। গতকাল কাজ শেষ করে আসার সময় জেসিয়া আমার কাছে লিভ চেয়েছিল। পরে আমি লিভ দেই। ও আমাকে ফিজিক্যাল রিলেশনের অফার করে, আমি না করে দেই। তারপর গাড়িতে বসে জেসিয়া আমার গায়ের উপরে হাত রাখে। আমি সরাতে বলি, কিন্তু ও সরায়নি। আমি নিজেরা কন্ট্রোল করতে পারিনি। রাগ করে জেসিয়াকে মাঝ রাস্তায় নামিয়ে দিই। তখন বলেছিল আমাকে দেখে নেবে, কিন্তু এতে চাকরি খেয়ে দেবে বুঝতে পারিনি। আমি যদি এই কথা জানতাম আগে, তোমাকে কখনোই যেতে দিতাম না। চাকরি গেছে তো কি হয়েছে? মমের এক ফ্রেন্ড আছে, জনসন ডিজল্যান্ড পার্কে রেস্টুরেন্টের ব্যবসা করে। জন তার রেস্টুরেন্টের ব্যবসা আর করবে না, ওটা ছেড়ে দেবে। মম বলেছে জনের সাথে কথা বলে রেস্টুরেন্টটা আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেবে। রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, কিন্তু পরিশ্রম করলেই ওটাতে তুমি বড় করতে পারবে। 4 মাস লেগে গেছে বিজনেসটা দাঁড় করাতে। প্রথম না চললেও এখন মোটামুটি ভালোই চলছে। মারিয়ার পেন উঠেছে, হাসপাতালে ভর্তি করেছি। আলহামদুলিল্লাহ, আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছি। নীরা, মা তো আমার সাথে কথা বলবে না। তুই আমার হয়ে মাকে জানিয়ে দিস। বাবা হওয়ার অনুভূতির সুখের কল্পনাও করতে পারেনি। আর যদি বাবা বেঁচে থাকতো কত খুশি হতো। আব্বা, তুমি কি দেখতে পাচ্ছ? তোমার একটা নাতি হয়েছে, তোমার ছেলে বাবা হয়েছে। মারিয়াকে হাসপাতালে রেখে আমি বাসায় চলে এসেছি। 2 দিন রাখতে হবে ওখানে। নইম, আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ভালো হতে দিল না। মেরে ফেলেছে আমাকে। আমার সন্তানকে পৃথিবীর মুখ দেখতে দিল না। জানো নইম, কত আকুতি বিনতি করেছি বাঁচার জন্য, কিন্তু পাষণ্ডগুলোর মন গলাতে পারিনি। সবাই জানে রহমান ব্যাপারী আমার বাবা, কিন্তু সত্যিটা হলো আমি ওদের পালিত সন্তান। ওরা আমার রক্তের কেউ না। আমি জানি না আমার বাবা মা কে। ছোটবেলায় ওরা আমাকে চুরি করে এনেছিল। শুনেছি ওরা রূপনগরে আমাদের বাসায় ভাড়া থাকতো। সেখান থেকে আমাকে 5 বছর বয়সে চুরি করে নিয়ে আসে। বড় হবার পর বুঝতে পারি ওরা আমার আসল বাবা মা না। ছোটবেলা থেকেই দেখতে অনেক সুন্দর ছিলাম, আর এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। বড় হবার পর আমাকে দিয়ে মাদক ব্যবসা করাবে, এজন্যই চুরি করে এনেছিল। অনেকবার পালিয়ে যাবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সব সময় আমার পিছনে লোক থাকতো, আমি যেন কোথাও পালিয়ে যেতে না পারি। বাঁচার ইচ্ছে কার না করে। আমি বেঁচে থাকার জন্য ওদের সব কথা শুনতাম। কথা না শুনলে আমাকে মেরে ফেলতো, না হলে বিদেশে পাচার করে দিত। কলেজ লাইফ থেকে আমি তোমাকে পছন্দ করতাম। এই কথা তোমাকে কখনো বলতে পারিনি, তাহলে ওই রহমান তোমার অনেক বড় ক্ষতি করত। আমি জানতাম না শামীম তোমার ভাই। আমাকে লেখাপড়া করিয়েছে শুধু বড় বড় কাস্টমার ধরার জন্য।
ওদের কাছ থেকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া আমার কাজ। এর আগেও আমি একবার বেবি কনসিভ করেছিলাম। অ্যাবর্শন করে আমার ভ্রূণ নষ্ট করে ফেলেছিল। শামীমের সাথে প্রেম, বিয়ে সব ওদেরই প্ল্যান ছিল। তুমি আমাকে বিয়ে করে সব প্ল্যান শেষ করে দিলে। এরপর শুরু করলো তোমাকে নিয়ে নতুন প্ল্যান। তুমি আমাকে ডিভোর্স না দিলেও রহমান বিয়ের 6 মাস পর তোমার নামে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে দিয়ে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ডিভোর্স দেওয়াতো। জানো নইম, তোমার সাথে বিয়ে হবার পর ভেবেছিলাম এবার মনে হয় এই জীবন থেকে মুক্তি পাবো। এই জন্য তোমাকে জিজ্ঞেস করতাম তুমি সাথে করে নিয়ে যেতে পারবে কিনা, তাহলে ওদের ধরাছোঁয়ার বাহিরে চলে যেতাম। তোমার সাথে বিয়ে হবার আগে আরও 2 জনের সাথে আমার বিয়ে হয়েছিল। বিয়ের 3 মাস পরেই ডিভোর্স করায় ওই 2 জনের সাথে তারপর ব্ল্যাকমেল করে ওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আমাকে মেরে ফেলেছে, ওদের সব তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। রহমান ব্যাপারী মাদক ব্যবসা, নারী ও শিশু পাচারের সাথে জড়িত। রহমান ব্যাপারী একা না, সাথে ওর পুরো পরিবার জড়িত। এই জীবন তো চাইনি নই, কি অন্যায় ছিল আমার। বিধাতা কেন এরকম একটা জীবন আমাকে দিয়েছে? আমিও তো চেয়েছি আমার পরিবার থাকবে, স্বামী ছেলেমেয়ে থাকবে। আমি কখনো কারো ভালোবাসা পাইনি। তোমার সাথে কাটানো 3 মাস আমার জীবনের শ্রেষ্ঠ দিন। তুমি বাবা হয়েছ, তোমার পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। আজ ওই সন্তানের মা আমি হতে পারতাম। আমার দুর্ভাগ্য, বিধাতা এত সুখ আমার কপালে লেখেনি। আমি চলে যাচ্ছি নইম, আর কখনো তোমার কাছে আসবো না। তাই যাবার বেলায় আমার জীবন কাহিনী বলে গেলাম। আমাকে আর ঘৃণা করিও না। খবরে আমার খুব কষ্ট হয়। আমার জন্য দোয়া করার কেউ নেই। তোমার কাছে আমার একটা অনুরোধ, নামাজ পড়ে রোজা রেখে আমার জন্য দোয়া করবে। অন্তত কবরের ভেতর আমি একটু শান্তিতে থাকবো। আমার মতো পোড়া কপাল যেন আর কারো না হয়। ভালো থেকো। সুমাইয়া শোনো, আমার অনেক কিছু বলার আছে। সুমাইয়া হেঁটে হেঁটে সমুদ্রের মাঝে ডুবে গেল। চিৎকার করে কাঁদতে কাঁদতে লাফিয়ে উঠলাম। সারা শরীর ঘামে ভেজা। এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আমি। এটা কি স্বপ্ন দেখছিলাম আমি? 10 বছর পর দেশে যাচ্ছি। মা অনেক অসুস্থ, শেষবারের মতো আমার সাথে কথা বলতে চায়। আমার আজকে ঈদের দিনের মতো মনে হচ্ছে। মায়ের শরীরের কন্ডিশন ভালো না, যখন তখন খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। সুমাইয়াকে দেখতে চায়। মৃত্যুর আগে একমাত্র নাতির মুখটা দেখে যেতে চায়। সুমাইয়া আশরাফ মোনা আমার মেয়ে। আমি ছাড়া সবাই মোনা বলে ডাকে। এক সময় সব থেকে অপ্রিয় নামটাই এখন আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ওই মানুষটাকে সম্মান করে নিজের মেয়ের নাম রেখে দিয়েছি সুমাইয়া। সময় কারোর জন্য থেমে থাকে না, তার নিজস্ব আপন গতিতে চলে। দেখতে দেখতে কিভাবে 10টা বছর কেটে গেল। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। আমার মেয়েটা জন্ম নিল, হাঁটি হাঁটি পা পা করে চোখের সামনে বড় হয়ে গেল। এখন সুমাইয়ার বয়স 9। নিজের মাতৃভূমি দেখার খুব ইচ্ছা। কথা দিয়েছিলাম কোন এক সময় ঘুরে নিয়ে আসবো। মারিয়া খুব ভয়ের মধ্যে আছে, নতুন পরিবেশে নিজেকে সামলে নিতে পারবে কিনা। সুমাইয়া খুব এক্সাইটেড, দাদি ফুপিদের সাথে প্রথম দেখা হবে। অবশ্য সুমাইয়ার ফুপিরা প্রতিদিনই ইমোতে কথা বলতো সুমাইয়ার সাথে। শামীম এখনো আমার উপরে অভিমান করে আছে। এবার বাংলাদেশে যে ভাইটার রাগ অভিমান ভাঙাবো। যা করার এবার আমাকেই করতে হবে। ভালো একটা মেয়ে দেখে শামীমকে বিয়ে দিয়ে দেব। আমার মা বোনেরা অনেক চেষ্টা করেছে শামীমকে বিয়ে করানোর জন্য, কিন্তু শামীমকে কিছুতেই রাজি করাতে পারেনি। তার এক কথা, সে বিয়ে করবে না। অসম্পূর্ণ অনেক কাজ জমে আছে। এবার একে একে সব কাজ কমপ্লিট করে আসবো। জায়েদ ভাইকে দিয়ে রহমান ব্যাপারীর ঠিকানা খুঁজে বের করেছি। যদি আমার স্বপ্ন সত্যি হয়, ওর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। শুধু আসলে সব উসুল করে নেব। সময়ের কথা মনে পড়তে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনের মধ্যে খুব ভয় কাজ করছে। মারিয়া যদি সময়ের কথা জেনে যায়, ভয় পেয়ে কি হবে? অন্যায় করেছি, তার শাস্তি তো পেতে হবে। আমি প্রস্তুত, যা হবার হবে। আমি সব মাথা পেতে নেব। মা বাদে সবাই এসেছে আমাকে রিসিভ করতে। শামীমকে দেখে একটু অবাক হয়েছি। আশা করিনি শামীম আসবে। মারিয়ার সময়কে এত সহজে মেনে নেবে। 10 বছর আগে ঢাকার এখানকার চেনাই যাচ্ছে না, আকাশ পাতাল পার্থক্য। দরজার সামনে দাঁড়িয়ে আছি, মায়ের কাছে যেতে জড়তা কাজ করছে। মা সোমায়াকে জড়িয়ে ধরে সমস্ত মুখে গালে চুমু দিচ্ছে, আর আমার বোনেরা এই দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এটাকে বলে রক্তের সম্পর্ক। মা আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। চুলগুলো সব সাদা হয়ে গেছে, চামড়া ঢলে গেছে, দাঁত পড়ে গেছে, বয়সের তুলনায় বেশি বুড়ো হয়ে গেছে। সঙ্গী হারা হলে যা হয়। বাবার মৃত্যুর পর মা অনেক চেঞ্জ হয়ে গেছে। নঈম, দূরে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। মা, আমাকে মাফ করে দাও।
আমি অনেক বড় ভুল করেছি। মা কাঁদছে, আমিও কাঁদছি মাকে জড়িয়ে ধরে। চোখ দিয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছে। সবার সাথে কথা বলা শেষ করে ওয়াশরুমে শাওয়ার নিতে এলাম। শাওয়ার নিয়ে আবার অজু করলাম। ওরা সবাই খাবার টেবিলে খেতে বসেছে। টেবিল ভরা খাবার, সব আমার পছন্দের রান্না করা হয়েছে। আপা, তুমি রেডি হয়েছ? আমি তো রেডিই আছি। অজু করেছ? অজু করাই আছে। তারা চলো বের হই। তুই কিছু না খেয়েই বের হবি? অল্প কিছু খেয়ে তারপর বের হ। এখন কিছু খাবো না, আমার গলা দিয়ে কোনো খাবার ঢুকবে না। তুমি চলো, ওখান থেকে এসে খাবো। আপা আর আমি কবরস্থানে চলে আসলাম। চারিদিকে হাজার হাজার কবর, মাঝখান দিয়ে ছোট ছোট রাস্তা। কবরের ওপর ফুল গাছে ভরা। বাবার কবরের সামনে মাথার কাছে বসে আছি, 2 হাত দিয়ে কবর আঁকড়ে ধরে আছি। চোখ দিয়ে অশ্রু দ্বারা গড়িয়ে পড়ছে আর মাটির উপর দিয়ে হাত বোলাচ্ছি। মনে হচ্ছে আমি 2 হাত দিয়ে আব্বার মুখ ধরে আছি, চোখ বন্ধ করে আছি। আব্বা হাসতেছে। এই 10 বছর আব্বার কথা মনে করে যতবার চোখ বন্ধ করেছি, ততবার চোখের সামনে আব্বার মলিন মুখ ভেসে উঠেছিল। আব্বা মনে হয় অনেক খুশি হয়েছে। আপা, আব্বার কবরের উপরে বেলি গাছ, গোলাপ, হাসনাহেনা গাছ কে লাগিয়েছে? শামীম? না, আমি আর নীরা লাগিয়েছি। ও, শামীম আসে কবর জিয়ারত করতে? 2 বার এসেছিল, তারপরে আর আসেনি। আমি আর তোর দুলাভাই প্রতি সপ্তাহে এসে কবর জিয়ারত করে যায়। নীরা নাদিয়া মাঝে মাঝে আসে। শামীম এখনো আব্বার উপর রেগে আছে? অমানুষরা অমানুষই থেকে যায়, ওরা কখনো মানুষ হয় না। চলো বাসায় যাই। বাসায় এসে দেখি মারিয়া বাজার খুলে বসেছে। আসার সময় সবার জন্য অনেক মার্কেট করে এনেছে। যার যা তাকে তাকে বুঝিয়ে দিয়েছে। দেশে আসার পরে ব্যস্ত হয়ে পড়েছি, দম নেবার সময় নেই। আমি আছি কাজের চাপে। ওরা সবাই ঘুরে বেড়াচ্ছে, ভালোই মজা করছে। 4টা এতিমখানায় এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করেছি। আবার সুবাইয়ের নামে খাওয়াচ্ছি। আম্মা, ওরা সবাই কোথায়? কাউকে দেখছি না যে। ওরা তো ঘুরতে গেছে, তুই জানিস না? হ্যাঁ জানি, আমার ওদের সাথে যাওয়ার কথা ছিল, আমাকে না নিয়ে চলে গেল। শামীমকে তুই নাকি ফোন দিয়ে বলেছিস আসতে পারবি না, ওদের সবাইকে চলে যেতে। যেতে পারবো না তা বলিনি, বলেছি আমার আসতে একটু দেরি হবে, আমার জন্য ওয়েট করতে। শামীম মিথ্যা বললো কেন? মনে হয় ঠিক মতো শুনতে পায়নি। তাই হবে হয়তো। বাসায় তুমি আর আপু ছাড়া আর কে আছে? রহিমার মা আছে। খুব ক্ষুধা লেগেছে আমার জন্য খাবার রেডি করতে বলো। তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মাকে দেখে খুব ভালো লাগছে। আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে, এখন নিজেই হাঁটাচলা করতে পারে। মেজাজটাই গরম হয়ে গেল, কেন এই কাজটা করলো? আমাদের সবাই গাজীপুরে আবার রিসোর্ট বেড়াতে যাওয়ার কথা ছিল, বিকেলে যাব। 1 রাত থেকে আগামীকাল বিকেলে আবার চলে আসবো। ওর আচরণ আমার কাছে সুবিধার মনে হচ্ছে না, কিন্তু মারিয়া তো আমাকে একবার কল দিতে পারতো। ননদ দেবর পেয়ে আমাকে ভুলে গেছে। জায়দ ভাইকে ফোন দিয়ে দেখি ওদিকের কি অবস্থা, কত দূর এগিয়েছে। এমপি মানুষ, ব্যস্ত থাকে, জোর না দিলে কাজ আগাবে না। হ্যাঁ ভাই, কোনো খবর আছে? কাজ কত দূর? খবর আছে না মানে? তাজা খবর আছে, সব রেডি আছে। তুই কবে যেতে পারবি? আজ রাতে কি যেতে পারবে? সমস্যা নাই, পারবো। তাহলে আজকে যাব। ওকে, তুই 9টার মধ্যে বের হবি। ঠিক আছে। এতদিন বুকের উপরে একটা পাথর চাপা দেওয়া ছিল, আজ পাথরটা সরে গেছে। বুকটা খুব হালকা লাগছে। ছোঁয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। এরক্ষণে টেলিভিশনে নিউজ দেখানো শুরু হয়ে গেছে। র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে নিহত হয়েছে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি রহমান ব্যাপারী, তার ছেলে, জামাইসহ 8 জন। এর সাথে জড়িত থাকার জন্য রহমান ব্যাপারীর স্ত্রী, মেয়ে, ছেলের বউকে আটক করা হয়েছে। কোনো মানুষ কষ্ট থাকলে তার প্রিয়জনের সাথে সব শেয়ার করে। সুমাইও আমাকে তার সব থেকে আপন ভেবেছিল, বাস্তবে না হোক স্বপ্নে এসে বলেছিল রহমান ব্যাপারী সুমাইয়ের আসল বাবা না, সুমাইকে ওর ব্যবসার কাজে ব্যবহার করত। হারামজাদার পেট থেকে সত্য কথাগুলো বের করতে অনেক কষ্ট করে লেগেছে। গরম পানির থেরাপি, বাস থেরাপি, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। শেষে গরম আন্ডা থেরাপি পায়ে দেবার পর মুখে খুলেছে। এত বছর মানিকগঞ্জ ঢাকা দিয়েছিল, ওখানে বসে ভালোই মাদকের ব্যবসা করছিল। সুমাইকে দিয়ে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে 40 লাখ টাকা নিতে চেয়েছিল। 40 লাখ টাকা আমি ঠিকই দিয়েছি, তবে ওদের মারার জন্য। ওদের মতো সমাজের কিটগুলোকে বাঁচিয়ে রাখলে আরও অনেক সুমায় জীবন নষ্ট হয়ে যেত। এই সব কিছু সম্ভব হয়েছে জায়েদ ভাইয়ের জন্য। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব।
ফজরের নামাজ পড়তে পারিনি। অজু করে কাজা নামাজ পড়ে সোমায়ের কবর জিয়ারত করতে যাব। সোমাইকে কবর দেওয়ার পরে ওই কবরে আরও 2 জনকে কবর দেওয়া হয়েছে। সোমাইয়ের কবরের জায়গা কিনে কবরটা বাদিয়ে দিয়েছি। এখন আর কোনো লাশ কবর দিতে পারবে না। সোমাইয়ের প্রিয় কদম ফুল, কাঠালি চাপা ফুল গাছ লাগিয়ে দিয়েছি। সেজদা নত হওয়া, অশ্রু ছাড়, প্রভুর স্মরণে হৃদয় গড়, প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে। পাপা, তুমি খুব মজা। কেন মা, আমি আবার কি করলাম? দেশে আসার পর থেকে তুমি শুধু কাজ কাজ করো আর কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে একদমই সময় দাও না। আমি তোমার দাদার দেখা স্বপ্নগুলো পূরণ করেছি। তোমার দাদা খুব ইচ্ছে ছিল গ্রামে একটি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা করার। একটা বাগান বাড়ি থাকবে, সেখানে হরেক রকমের ফুল গাছ, ফল গাছ লাগবে, ছোট একটা পুকুর থাকবে আর মাটির তৈরি ঘর। এই সব কিছু তৈরি করার জন্য ব্যস্ত ছিলাম, যার জন্য তোমাকে সময় দিতে পারিনি। পাপা, আমাকে দেখাতে নিয়ে যাবে না তোমাদের গ্রামের বাড়ি? পাপা জানো, আমি মাটির ঘর দেখেছি। হ্যাঁ, নিয়ে যাব। মাটির ঘর কোথায় দেখেছ? গাজীপুরে সারাস রিসোর্টে মাটির তৈরি ঘর আছে, ওখানে দেখেছি। যা সুন্দর, তুমি তো মিস করলা। আমরা সবাই অনেক মজা করেছি। বাবা, আমি আর আমেরিকায় যাব না, বাংলাদেশেই থাকবো। ওই বন্দি জীবন আমার ভালো লাগে না। আমি ফুফু, দাদি সবার সাথে থাকতে চাই। তুমি দেশে এসে ব্যবসা করো। এখন তো সম্ভব না। 3 থেকে 4 বছর পরে আমার সব কিছু গুছিয়ে দেশে চলে আসব। এত দেরি? তাহলে তুমি কথা দাও, প্রতি বছর একবার আমাকে বেড়াতে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, প্রমিস করলাম। পাপা, শামীম চাচু খুব খারাপ। আমাকে কি বলে জানো? কি বলে? বলে তুমি নাকি একটা খুনি, ভালো মানুষ না। আমাকে বলে, মোনা তুই এখন থেকে আমাকে আপু ডাকবি। কয়দিন পর নাকি তুমি আমাকে ফেলে রেখেই চলে যাবে। পাপা, তুমি কি সত্যি আমাদের রেখে চলে যাবে? তুই আমার পড়া, তোকে রেখে কোথায় যাব আমি? কোথাও যাব না মামনি। তোমার শামীম চাচু তোমাকে খ্যাপানোর জন্য তোমার সাথে মজা করছে। কত বড় শয়তান ছিল তোর মনে শেষ পর্যন্ত আমার এতটুকু মেয়েটা। তোমার আম্মুর কাছে কিছু বলেনি আমার কথা? আম্মুর সাথে তো সারাদিন চাচ্চু গল্প করে। পাপা, আমরা কি 5 দিন পরে আমেরিকায় চলে যাব? হুম। আমরা কয়টা দিন পরে গেলে হয় না? আর কয়টা দিন থাকো না পাপা? না আম্মু, আর থাকা যাবে না। আরও 7 দিন আগে আমাদের যাওয়ার কথা ছিল। প্রিয় মানুষেরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করলে শেষে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। বাবা মা যদি সন্তানের জন্য কাজ দিলে দোয়া করে, সাথে সাথে কবুল হয়। সুমের বাবা মায়ের জানার প্রয়োজন, তাদের মেয়ে অনেক আগেই মারা গেছে, হয়তো পথ চেয়ে আশায় আছে। কোনোদিন যদি তাদের সন্তানকে খুঁজে পায়। সুমাইয়াদের বাসায় এসেছি, প্রতিটা রুমেই সুমাইয়ের ছোটবেলার ছবি টানানো। রহমান ব্যাপারীর কাছ থেকে সুমাইয়ের বাবা মায়ের নাম ঠিকানা নিয়েছিলাম। সুমাইয়া ওর বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সুমাইয়ের জন্য কাঁদতে কাঁদতে ওর মা অন্ধ হয়ে গেছে, আর বাবার অবস্থাও ভালো না, অসুস্থ। সুমাইয়া হারিয়ে যাবার পরে তাদের আর কোনো সন্তান হয়নি। সুমাইয়ের মামা খালারা তাদের দেখাশোনা করে। হয়তো ওনারা আমার কথা বিশ্বাস নাও করতে পারে। এই জন্য আসার সময় সুমাইয়া ছোটবেলা থেকে শুরু করে মরে যাওয়ার আগে পর্যন্ত যত ছবি ভিডিও ছিল সব সাথে করে নিয়ে এসেছি। আর এই সব কিছু রহমান ব্যাপারীর কাছ থেকেই নিয়েছিলাম। সুমাইয়াদের বাড়িতে শোকের ছায়া, কান্নায় সবাই ভেঙে পড়েছে। এত বছর পর মেয়ের খোঁজ পেল, তাও মৃত। খুব কষ্ট হচ্ছে সুমাইয়ার মা বাবার জন্য। আমার সাথে করে নিয়ে এসেছি সুমাইয়ার কবর জিয়ারত করানোর জন্য। ওনাদের এইটুকুই সান্ত্বনা, মেয়ের কবরের মাটিটুকু স্পর্শ করতে পেরেছে। মেয়ের কবরের সামনে এসে দোয়া করতে পারবে। বাবা মাকে দেখে সুমাইয়ার আত্মা শান্তি পাবে। একজন মানুষ মারা যাবার সাথে সাথে তার আমলনামায় হিসাব খাতা বন্ধ হয়ে যায়। মৃত্যুর পরে কবরের ভেতর থেকে অপেক্ষা করে তার জন্য কেউ একটু দোয়া করুক, নামাজ, তেলাওয়াত, দোয়া, কালেমা পড়ে তার রুহুর উপরে বকশিস করুক। আর ওই দোয়া কালেমার আমল খাতায় যোগ হবে। একজন মানুষ জীবিত থাকা অবস্থায় যদি দুনিয়ায় এমন কিছু কাজ করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সব অব্যাহত থাকবে। নাম্বার 1, সুসন্তান রেখে যাওয়া। সুসন্তান বলতে নেক ইমানদার সন্তান। আল্লাহর টাকায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ, দান সৎকার করা, কোরআন শরীফ বিতরণ, গাছ লাগানো। খুব খনন করে গেলে যে ইসলামিক রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে, তাহলে মৃত্যুর পরে ওই ব্যক্তির আমলনামায় সব অব্যাহত থাকবে। জীবন
ব্যক্তিদের দায়িত্ব মৃত ব্যক্তির মানে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আর এই কাজগুলো আপনজনদের। বাইরে তো কোনো মানুষদের দিয়ে কোরআন তেলাওয়াত করা, দোয়া খায়েশ করা বেদাত। আমার কেন জানি মনে হলো সুমাইয়ের মা বাবার দোয়া ওর খুব প্রয়োজন। ওর মা বাবা যদি সুমাইয়ের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ যেটুকু পাপ করেছে তাহলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। সুমাইয়া ইচ্ছে করে কোনো খারাপ কাজ করেনি, পরিস্থিতির শিকার। জীবনে শুধু একটাই পাপ কাজ করেছি, অন্যায় করেছি, তা হলো সুমাইয়ের সাথে। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, জানি না ক্ষমা পাবো কি না। আজ সারাদিন সুমাইয়ের বাবা মার সাথে ছিলাম, ঘুরে বেরিয়েছি, রেস্টুরেন্টে খেয়েছি, মার্কেট করেছি। সুমাইয়া বেঁচে থাকলে এই কাজগুলোই করতো। চেষ্টা করেছি কিছুটা হলেও ওনাদের কষ্ট কমানোর। আম্মা, আমি থাকতে থাকতে শামীমকে বিয়েটা করতে বলেন। পাতি যেহেতু পছন্দ হয়েছে, শুধু শুধু আংটি পরিয়ে ঝুলিয়ে রাখার দরকার কি? আমি বলছিলাম তার একই কথা, চিনি না জানি না, তাকে হুট করে বিয়ে করবে না, মেয়েটার সাথে মিশবে, কথা বলবে, তারপর। এখন বিয়ে করবে না, পাকা কথা দিয়ে রাখতে বলেছে, 6 মাস পরে বিয়ে করে রাখবে। তুই 1 বছর পর আবার যখন দেশে আসবি তখন অনুষ্ঠান করে তুলে নিয়ে আসবে। এটা কোনো কথা হলো? ও সারা জীবন এমন করলো, নিজে যা বলবে তাই করবে, মানুষের কথার কোনো মূল্য নেই। 15 দিন হলো আমেরিকায় চলে এসেছি, মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। সারাদিন মনমরা হয়ে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কান্নাকাটি করে। এখানে থাকবে না, দাদি ফুবুদের কাছে চলে যাবে। সময় এখানে কিছুতেই শান্ত করতে পারছি না। মারিয়া মেয়েটার কেয়ার না নিয়ে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকে, সারাক্ষণ কানে ফোন থাকে, কার সাথে যেন কথা বলে। ফোন নিয়ে চেক করে দেখব কার সাথে কথা বলে, ফোনটা লক করে রেখেছে। কিছু বললেই রাগারাগি ঝগড়াঝাটি শুরু করে দেয়। 13 বছরের বিবাহিত জীবনে এর আগে কখনো মায়ের সাথে আমার কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়নি। এখন প্রতিদিনই মায়ের সাথে আমার রাগারাগি হয়। আমি না চাইলে সে নিজ থেকে ঝামেলা বাঁধায়। ভেবেছিলাম এখানে আসার পর মায়ের কাছে সব কিছু স্বীকার করব, কিন্তু ওর যেই মাইন্ড বলার সাহস পাচ্ছি না। আমার কেন জানি মনে হচ্ছে শামীম আমার নামে মায়ের কাছে অনেক বাজে কথা বলেছে। দিন দিন মায়ের সাথে আমার সম্পর্কের অবনতি হচ্ছে। দেশ থেকে আসার 3 মাস পর দুজন সেপারেশন করেছি। আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, এখানে আমার যা কিছু আছে সব বিক্রি করে দেশে চলে যাব, কারণ আমার মেয়েটার উপর অনেক মানসিক প্রেশার পড়েছে। শামীমকে 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একদিন পর ওর বিয়ের ডেট ছিল। পাত্রীপক্ষকে এখন কি জবাব দেব? পাপ্পা, তুমি এখনই বাসায় চলে আসো। কেন মা, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? পাপা, চাচু এসেছে আমাদের বাসায়। চাচু এসেছে মানে? কোন চাচু? শামীম চাচু এসেছে। শামীম? আম্মু, তুমি সত্যি বলছো? হ্যাঁ পাপা, সত্যি সত্যি সত্যি। কখন আসে? আমি স্কুল থেকে এসে দেখি চাচু বাসায় তোমাদের বেডরুমে আমার হাত ধরে বসে আছে। ও আচ্ছা, গুড জব। এখন কি করে? ফোনে কথা বলে দাদির সাথে। ওকে আম্মু, আমি একটু পরে আসি। যা ভেবেছিলাম তাই হলো, দেখা যাক কি হয়। আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়েছি, স্বাধীন মতো উঠে থাকুক। সুতার টান পড়লে ফিরে আসবে, আর না হলে সুতা ছিঁড়ে অন্য ঠিকানায় পাড়ি জমাবে। তুই এইটা কোনো কাজ করলি? বিয়ে যদি নাই করবি তাহলে ওই মেয়েটাকে স্বপ্ন দেখালি কেন? এই 6টা মাস ওদেরকে কেন আশা দিয়ে রাখলি? মান সম্মান সব শেষ করে মানুষের কাছে মুখ দেখাবি কিভাবে? মান সম্মান সে তো 10 বছর আগে শেষ হয়ে গেছে ভাইয়া। 10 বছর ধরে যেভাবে মানুষকে মুখ দেখিয়ে আসছি এখনো সেভাবেই দেখাবো। মাথা নিচু করে চুপ করে রইলাম। হঠাৎ করে আমেরিকায় কি মনে করে আসলি? ট্যুরিস্ট ভিসার জন্য অনেক আগেই অ্যাপ্লাই করেছিলাম, এবার ভিসাটা হয়ে গেলে অবশ্য ভাবি অনেক হেল্প করছে ভিসাটা হওয়ার জন্য, তাই চলে এলাম। তাছাড়া শুনলাম তুমি অসুস্থ, ঠিকমতো ব্যবসা দেখাশোনা করতে পারো না, তোমার হেল্প করার জন্য চলে আসি, ভাবি আসতে বললো, এই আর কি। মারের উপর মেজাজ গরম হয়ে গেছে। কোনো কিছু না বলেই বাসা থেকে চলে আসলাম। কয়দিন ধরে মেয়েটার খুব জ্বর, মাথা ব্যথা, ভালো লাগছে না, খুব ভয় হচ্ছে। খারাপ কিছু হয়নি তো? মারিয়া ঠিকমতো সময়ে সেবা করে না, ভয়ের সময়ও মারের ধারের কাছে যায় না। চীন দেশে করোনা রোগে অনেক মানুষ মারা যাচ্ছে। করোনা রোগের প্রধান উপসর্গ জ্বর, এই জন্য মা হয়ে মেয়ের রুমে যায় না। মানুষ মারা যাচ্ছে চীনে, আমেরিকায় তো আর মারা যাচ্ছে না। 2-1 রোগী ধরা পড়েছে মাত্র। রক্তের কথা বলে আমি ভুলে গিয়েছিলাম মারিয়া কোন কালচারে বড় হয়েছে। কাক যতই পেখম লাগাক ময়ূর হতে পারবে না, মারিয়া কখনো বাঙালি হতে পারবে না। ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়ে হোটেল থেকে তাড়াতাড়ি আসলাম। সোমাইকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বাসায় এসে কলিং বেল চাপলাম না, যদি সোমাইয়ের ঘুম থাকে তাহলে ওর ঘুম ভেঙে যাবে। আমার কাছে চাবি ছিল, তাদের সোজা খুলে দিয়ে ভিতরে ঢুকলাম।
সুমেয়া ঘুমাচ্ছে। কি মনে করে যেন মারিয়ার রুমের কাছে গেলাম। এক বাড়িতে থাকলেও দুজন এখন আলাদা রুমে থাকে। যে দেখি শামীম আর মারিয়া অন্তরঙ্গ অবস্থায় আছে। আমাকে দেখে মারিয়া কোনো রকমের কাপড় ঠিক করলো। তিনজন মুখোমুখি বসে আছি। স্বামীর চোখে মুখে বেচয়ের হাসি। হয়তো এটাই চেয়েছিল। অবশ্য এটা নতুন কোনো ঘটনা না। ছোটবেলা থেকেই আমার পছন্দের জিনিসের দিকে শামীমের নজর ছিল। মারিয়া, এত বড় জঘন্য কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? স্বামীর ছোট ভাইয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে তোমার লজ্জা করলো না? আমার কথা না হয় বাদে দিলাম, আমাদের মেয়েটার কথা একবারও ভাবলে না? তোমার মুখে জঘন্য কথাটা না মানায় না, কারণ তুমি নিজেই একটা জঘন্য মানুষ। আমি খারাপ কিছু করিনি। বিশ্বাসঘাতকের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করে 3 মাস ফুর্তি করে ডিভোর্স দিতে তোমার লজ্জা করেনি? কোথায় ছিল তোমার লজ্জা? বেইমান! তুমি শুধু বেইমান না, তুই একটা খুনি, নিজের সন্তানের খুনি। কে বলেছে এসব কথা? শামীম। এত বছরেও আমাকে চিনতে পারলে না মারিয়া? 2 দিনের পরিচয়ে শামীম তোমার আপন হয়ে গেল? আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না? হ্যাঁ, আমি জেদের বসে সিনথিয়াকে বিয়ে করেছি, এটা ঠিক। আর বাকি সেসব কথা শামীম তোমাকে বলেছে সব মিথ্যা। সিনথিয়া আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আর সুমেয়া, সরি, সিনথিয়ার পেটের সন্তান আমার না। সিনথিয়ার বিয়ের আগে প্রেগনেন্ট ছিল। আমি সিনথিয়াকে বিয়ে করেছি শুধু আমার পরিবারটাকে বাঁচানোর জন্য। আমার কথা বিশ্বাস না হলে আমার বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে পারো। আগে স্বামীর সাথে বোঝাপড়াটা করে নেই, তারপর তোমার সাথে কথা বলবো। ভাইয়া, তোমার সাথে আবার আমার কিসের বোঝাপড়া? কোন বেইমানের সাথে আমার কোনো বোঝাপড়া থাকতে পারে না। 10 বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, আর সব কিছু হয়েছে ভাবি তোমার জন্য। ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করবো না ভাইয়া। তোমার কষ্ট দেখে সিনথিয়ার আত্মা শান্তি পাচ্ছে। মারিয়া, তুমি ওর কথা না শুনে ডিভোর্স দিয়ে দাও। আমার কষ্ট দেখে সিনথিয়ার আত্মা শান্তি পাচ্ছে নাকি তোর আত্মা শান্তি পাচ্ছে? তুই ছোটবেলা থেকে চাইতি আমি কষ্টে থাকি, হিংসা করতি আমাকে, প্রতিদ্বন্দ্বী ভাবতি তোর। এই জন্য আমার প্রিয় জিনিসগুলো নেবার জন্য মরিয়া হয়ে থাকতি। সবই নিয়েছিস, শুধু একটা জিনিস নিতে পারিসনি, আব্বার ভালোবাসা। ভুল বললাম কিছু? আমি যদি বেইমান হই তাহলে তুইও বেইমান। আমি সিনথিয়াকে বিয়ে করেছি, এই জন্য আমি বেইমান। আর তুই কি করেছিস? জেনে শুনে বড় ভাইয়ের পছন্দের মানুষের সাথে প্রেম করেছিস। আর কেউ না জানলেও সত্যিটা তুই জানিস। সুমেয়া কবির সিনথিয়া নামে কোনো এক মেয়েকে আমি ভালোবাসতাম। সুমেয়া আমাকে কলেজের সবার সামনে জুতার বাড়ি দিয়েছিল। এই ঘটনা তোর স্কুল ফ্রেন্ডের মিলনের কাছ থেকে সব শুনেছিলি। আমি কলেজে কি করি না করি সবই তুই মিলনের কাছ থেকে খোঁজ নিতি। আরে তুই হচ্ছিস বড় বেইমান। সোমায়াকে যদি সত্যি ভালোবাসতি তাহলে ওকে ফিরিয়ে দিতে পারতি না। সোমায়াকে মেরে ফেলার একদিন আগে তোর কাছে এসেছিল, ওর জীবনের সমস্ত কথা তোর কাছে খুলে বলেছিল। সোমায়া বুঝতে পেরেছিল মেরে ফেলবে ওকে, তোর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু তুই সাহায্য তো দূরে থাক, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি। কারণ সোমায়াকে তোর আর প্রয়োজন ছিল না। তুই সোমায়ার সাথে রিলেশন করেছিলি আমাকে অপমান করার জন্য। আমি সোমায়ার জোথার যোগ্য না এটাই প্রমাণ করতে চেয়েছিলি। সোমায়াকে বিয়ে করতে চাওয়ার একটাই কারণ, আমি সোমায়াকে পছন্দ করতাম। তোর সাথে সোমায়ার বিয়ে হলে আমি কষ্ট পাবো, আর আমার যে জিনিস পছন্দ হবে যেভাবে হোক সেটা তো তোর লাগবেই। 5 বছর ধরে ভালোবাসার মিথ্যা অভিনয় করছিলি তুই। সোমায়াকে তুই ভালোবাসতি না, না সোমায়া তোকে ভালোবাসতো। আর এখন আবার সংসারটা ভাঙলি আমাকে নিঃস্ব করার জন্য। আবার সুখ দেখে তো সহ্য হচ্ছিল না, আবার অন্যায়টা কি বলবি? কেন তুই আমাকে সহ্য করতে পারিস না? কারণ একটাই, তোমার জন্য আমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। বাবা সবসময় তোমাকে বেশি ভালোবাসতো, তুমি না চাইতেই সব কিছু পেয়ে যেতা। আর আমি বাবার কাছে 1000 বার চাইলেও পেতাম না। আমাদের জন্য ঈদের সময় কম দামে জামা কাপড় আনতো, আর তোমার জন্য বেশি দামে জিনিস কিনে নিয়ে আসতো। ছোটবেলায় দেখতাম বাবা তোমাকে হাত ধরে স্কুলে নিয়ে যেত। আমারও খুব ইচ্ছে করতো বাবার হাত ধরে স্কুলে যেতে, কিন্তু বাবার হাত ধরা তো দূরে থাক, কোনোদিন আমাকে স্কুলে নিয়ে যায়নি। আমাদের 4 ভাই বোনকে পড়াতো এক স্কুলে, তোমাকে পড়াতো আলাদা স্কুলে। বাবা তোমাকে সব সময় নিজে হাতে খাইয়ে দিত। আমার মনে পড়ে না আমাকে কখনো বাবা খাইয়ে দিয়েছে। আমি কি বাবার সন্তান ছিলাম না? তোমার বেলায় 16 আনা, আমার বেলায় 1 আনাও না। আমি তোমার থেকে বয়সে বড় ছিলাম না ছোট ছিলাম? ছোটবেলা থেকে আমি তোমাকে আমার শত্রু ভেবে এসেছি। বাবা আমাকে বেশি ভালোবাসে তো এই জন্য আমি তো শত্রু? আমাদের 5 ভাই বোনের মধ্যে মাথা তোকে বেশি ভালোবাসে। কই, আমরা তো কেউ তোকে হিংসা করতাম না। বাবা যে ব্যবহারগুলো আমার সাথে করতো, মাও তো ঠিক সেই ব্যবহার তোর সাথেই করতো। তুই মায়ের কাছে আমার নামে মিথ্যা কথা বলে কতবার মার খেয়েছিলি। আমি তো তোকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি। তুই যখন যেটা চেয়েছিস আমি হাসি মুখে দিয়েছি।
আমি বিদেশ থেকে কত কষ্ট করে টাকা উপার্জন করেছি শুধু তোদেরকে ভালো রাখার জন্য। কি করিনি আমি তোদের জন্য? যখন যা চেয়েছি তাই দিয়েছি। আমি কষ্ট করে টাকা পাঠাতাম আর তুই সেই টাকা দিয়ে বন্ধু বান্ধবদের সাথে ফুর্তি করে বেড়াতি। আমার টাকা দিয়ে তোকে ভার্সিটি পড়িয়েছি, সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু করার পরেও আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা জন্মালো না। তুই যা চেয়েছিলি তাই হতে যাচ্ছে। এত কিছুর পর মারের সাথে একসাথে থাকা কখনোই সম্ভব না। মারিয়াকে আমি ডিভোর্স দিয়ে দেব। তুই তো ভেবেছিলি এই বাড়ি গাড়ি ব্যবসা সব মারের নামে। উফ, এতটা বোকা আমি না। এই সব কিছু তিনজনের নামে ভাগ করা। খুব শীঘ্রই উকিল ডেকে সম্পত্তি ভাগ করে ফেলবো। আর মারিয়া, তোমাকে আবার কিছু বলার নেই। কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না। তুমি ধর্ম চেঞ্জ করেছো ঠিকই, কিন্তু তোমার শরীরের বিধর্মীর কার্যকলাপ রয়ে গেছে। আমার প্রতি তোমার এতদিন মোহ ছিল, ভালোবাসা না। তুমি মন থেকে মুসলমান হয়নি শুধু দেখানোর জন্য। সত্যি করে যদি আমার ধর্মটাকে ভালোবাসতে, তাহলে জীবনেও জেনার মতো এত বড় নোংরা কাজ করতে পারতে না। ক্ষমা মহৎ গুণ। অন্যায় করে বিধাতার কাছে ক্ষমা চাইলে সেও মানুষকে ক্ষমা করে দেয়। আর তুমি আমাকে কিছু বলার সুযোগে দিলে না। আমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার জেসিয়ার সাথে রিলেশন ছিল। তুমি যে সমকামী ছিলা এটা আমি জানতাম। জেসিয়া আমাকে সব বলে দিয়েছিল। আমি এসব তোমাকে কখনো বুঝতে দিইনি, বরং তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। তুমি ভালো হতে চেয়েছিলে, আমি তোমাকে ভালো হওয়ার পথ দেখে ভালো হবার সুযোগ করে দিয়েছিলাম। মানুষ না বুঝে অনেক অন্যায় করে ফেলে নিজের অজান্তে, আর তুমি আমার সুখের জীবনটা শেষ করে দিলে। তবে একটা কথা মনে রেখো, তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। আমি চলে যাওয়ার পরে স্বামীও তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। নইম, আমি সরি। আমি রাগের মাথায় এই সব কিছু করেছি। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। মানুষ রাগের মাথায় সব অন্যায়গুলো করে। তুমি একজনকে খুন করার পরে যদি বলো আমি রাগের মাথায় করেছি, তাহলে তোমাকে ছেড়ে দেবে? কখনো না। আগে তোমার বিচার হবে, তারপর শাস্তি দেবে। তোমাকে মাফ করা আমার পক্ষে সম্ভব না মারিয়া। বড় ভাই হয়ে নিজের স্ত্রীকে ছোট ভাইয়ের সাথে সেক্স করা অবস্থায় দেখার পর একসাথে থাকা কিভাবে সম্ভব? ওই দৃশ্য মনে পড়লে ঘৃণায় আমার বমি চলে আসে। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। সোমায়া, তোমার মায়ের সাথে আবার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। তুমি কার কাছে থাকবে, আমার কাছে নাকি তোমার মায়ের কাছে? যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। পাপ্পা, আমি মায়ের কাছে থাকবো না, আমি তোমার সাথে থাকবো। সোমায়াকে সাথে নিয়ে হোটেলে চলে আসলাম। তুমি ভালো থাকো তোমার পৃথিবী নিয়ে। আবার গল্প এখানেই শেষ। রাতে সোমায়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলল সোমায়ার অবস্থা ভালো না, হাসপাতালে ভর্তি করতে হবে। অনেকগুলো টেস্ট দিয়েছে। সকালে টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে বসে আছি। সোমায়ার ক্যান্সার ধরা পড়েছে, একেবারে লাস্ট স্টেজে। হাসপাতাল থেকে সোমায়াকে রিলিজ করে দিয়েছে। ডাক্তারদের পক্ষে এখন আর কিছু সম্ভব না। অনেক চেষ্টা করে কিছু করতে পারলাম না। জীবনটা এমন হবে কল্পনাও করতে পারিনি। আবার সবকিছু বিক্রি করে সোমায়াকে সাথে নিয়ে দেশে চলে আসলাম। আমি চলে আসার কিছুদিন আগে স্বামী বাংলাদেশে আসার সময় প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায়। মারিয়া একুল একুল 2 কুল হারিয়ে নিঃসঙ্গ। হয়তো আবার আগের জীবনে ফিরে যেতেও পারে। আবার মেয়েটাকে বাঁচাতে পারলাম না। বাবার কাঁধে সন্তানের লাশের থেকে ভারী আর কিছুই পৃথিবীতে নাই। নিজের হাতে সোমায়াকে কবরে শুয়ে দিলাম। আমি বেঁচে আছি। আমার চোখের সামনে আমার সন্তান মারা গেল। সারা জীবন শুধু মরিচিকার পেছনে ছুটেছি, বিনিময়ে কিছুই পেলাম না। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। ভাঙা গড়ায় এই পৃথিবীতে হয়তো তুমি বারবার হেরেছ, আবার কখনো তুমি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছ, কখনো বা তুমি আপন মানুষের কাছ থেকে এক বুক কষ্ট পেয়েছ। ভেবো না এই পৃথিবী তোমাকে হারিয়ে দিয়েছে। এই পৃথিবী তোমাকে শিক্ষা দিয়েছে জীবনের কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরার। বাসায় আর ফিরে যাব না। যতদিন বেঁচে থাকবো মসজিদে কাটিয়ে দেব। আমার টাকা পয়সা যা ছিল অর্ধেক মা বোনদের ভাগ করে দিয়েছি, আর বাকি অংশ এতিমখানায় দান করে দিয়েছি। হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই উপন্যাস আমার খুব পছন্দের ছিল। আমার জীবনটাও প্রিয় উপন্যাসের মতোই রয়ে গেল। উপন্যাসের নায়িকার নাম ছিল মোনা। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার মেয়ে হলে নাম রাখবো মোনা। সুমের ডাক নাম মোনা রেখে দিয়েছিলাম।
অন্ধকার রাস্তা দিয়ে আছি, কোথাও কেউ নেই, শুধু আমি একা। তো আল্লাহ হাফেজ। গল্পটা কেমন হলো অবশ্যই জানাবে। গল্পটা এই পর্যন্ত শেষ। জানি গল্পটা শুনলে সবারই মন কান্না করে দেবে। তো এখনো আর হামেশাই এই জেনা আপনারা সবাই করে থাকেন। তো আমার একটাই মেসেজ, এই জেনা থেকে দূরে থাকবেন ভাই। জেনা যে কি পরিমাণ পাপ সেটা সবাই জানেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর জেনা থেকে দূরে থাকবেন।